হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হালকা একটু কয়েকদিনের ব্রেক টেক নিয়ে আবার ক্লাস নিতে চলে আসলাম। আচ্ছা, তো 9টা 10 পর্যন্ত ওয়েট করে ফেলছি, 9টা 11। ঠিক আছে, যে কয়জন আমাদের সাথে জয়েন করছে আমরা এটা নিয়ে ক্লাস শুরু করে দিই। আচ্ছা, ওকে, হঠাৎ করে শেষ বেলায় ঝড়ের গতিতে মানুষজন জয়েন করতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড স্কিন কন্ডিশন। তো ক্লাস শুরুর আগে জাস্ট আমি বরাবরের মতোই একটু আপনাদের কাছ থেকে রিটেন কিংবা ভয়েস হিসাবে আমাকে একটু জানান যে আমার স্ক্রিন আপনাদের কাছে ভিজিবল কিনা প্রপারলি, এবং আমার অডিও লেভেলটা আপনাদের জন্য ঠিক আছে কিনা। জাস্ট একটু, ঠিক আছে, ওকে, ঠিক আছে, কনফার্মেশন ডান। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড স্কিন কন্ডিশন। তো এইখানে একটা জিনিস সবার আগে বুঝে নিতে হবে যে এমআরসিএস কিন্তু মেনলি বলা হয় যে এক্সাম অফ দ্য জেনারেল সার্জনস অ্যান্ড দ্য অর্থোপেডিক সার্জনস। তো তার মানে হচ্ছে যে আমাদের একটা বিপুল পরিমাণ কোশ্চেন আলটিমেটলি এই জেনারেল সার্জন মানে অ্যাবডোমেন, ব্রেস্ট এইগুলা আর হচ্ছে অর্থোপেডিক্স থেকে আসে। তো যেহেতু অ্যাবডোমেনটা এতই গুরুত্বপূর্ণ, এই কারণে ইএমআরসিএস, পাস টেস্ট, যে ধরনেরই আপনারা কোশ্চেন ব্যাংক পড়েন বা কিনেন না কেন, দেখবেন যে এটা মাল্টিপল লেকচার এবং মাল্টিপল অধ্যায়তে ভাগ করা থাকে। যেমন একটা থাকে যে ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন, যেখানে শুধুমাত্র জাস্ট জেনারেলাইজড যে ব্যাপারগুলা এবং বিশেষ করে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং হার্নিয়াল অরিফিস টরিফিস এইগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপরে স্পেসিফিক্যালি আবার জিআইটি, তারপর হচ্ছে যে কোলোরেক্টাল, তারপর হচ্ছে যে ইউরোজেনিটাল, এগুলা নিয়ে আবার আলাদা আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় এবং আমাদেরও করতে হবে। তো এই কারণে আমাদের যদিও এটা মানে টপিক শুনে মনে হচ্ছে যে ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন আমরা একদম অ্যাবডোমেনের সবকিছু পড়ে ফেলবো, আসলে ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা হচ্ছে যে স্পেসিফিক যে সিস্টেমগুলা এগুলা বাদ দিয়ে বাকি যেই জেনারেলাইজড যে অন্যান্য সিস্টেম টিস্টেম এইগুলো হচ্ছে যে এই লেকচারের মূল উপপাদ্য বিষয়। আর এর সাথে আমরা স্কিন থেকে হালকা পাতলা কিন্তু কোশ্চেন আসে, 3টা থেকে 4টা। যেহেতু ছোট একটা জিনিস, ওটা আমরা এটা পড়ে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আসি আমরা যে আসলে সার্জিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন। সার্জিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেনের আপনি যদি ম্যানেজমেন্ট করতে চান, তাহলে আসলে বুঝতে হবে কি যে অ্যাবডোমেনের কোন সমস্যা নিয়ে মানুষ আসলে মেনলি হাসপাতালে আসে। অ্যাবডোমেনের আসলে একটা সমস্যা নিয়েই মেনলি মানুষ হাসপাতালে আসে, সেটা হচ্ছে যে পেটে ব্যথা। তো হঠাৎ করে পেটে ব্যথাকেই বলা হয় হচ্ছে যে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন। তো আমাদের প্রথম এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট চার্ট আছে, সেটা লিস্ট আছে, সেটা হচ্ছে যে পেটে ব্যথা মানুষের কি কারণে হয়। তো তার মধ্যে আমরা যেগুলো কমন আমরা জানি এবং উটি টুটি করি, যেমন হচ্ছে যে গল স্টোন, অ্যাপেন্ডিসাইটিস, অবস্ট্রাকশন, এগুলা কারণে হয়, প্যানক্রিয়াটাইটিস, এগুলো আমরা খুব মানে মেডিকেলে খুব তামা তামা করে পড়ছি আর কি। বাট একটা জিনিস আমরা মেডিকেলে খুব একটা বেশি পড়ি নাই এবং এটাই চার্টের সবার উপরে, সেটা হচ্ছে যে কি, যে নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। এটা আবার মানে কি, তাই না? কিন্তু এখানে আপনার পার্সেন্টেজ হিসাব করলে দেখেন যে অন্যান্য সকল রোগে, যেমন অ্যাপেন্ডিসাইটিস খুবই কমন একটা রোগ, সেটা কিন্তু যত পার্সেন্ট মানুষের পেটে ব্যথা হয় তাদের মধ্যে 17% মানুষের অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু 35% সিংহভাগই হচ্ছে যে নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। এটাকে আবার আর একটু ঢং করে আপনাদের এমআরসিএস পরীক্ষাতে একটু জটিল, সহজ পরিস্থিতি জটিল বানানোর জন্য এনএসএপি এইভাবেও লিখতে পারেন। ঘাবড়ানোর কিছু নেই, এনএসএপি মানে নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। তো এটা মানে হচ্ছে যে আসলে রোগী ব্যথা নিয়ে আসবে এবং আপনি বহুত ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি, তারপরে বিভিন্ন ইনভেস্টিগেশন করেও দেখবেন যে আল্লাহর হস্তে কোনো রোগ খুঁজে পাবেন না। তারপরে রোগীকে একটু অ্যালজিন ফ্যালজিন দিয়ে একটু নেলবান টেলবান মেরে এক রাত শোয়ায় রাখার পরে দেখবেন রোগী ফুল সুস্থ। তো এটাই হচ্ছে যে এমন একটি অ্যাবডোমিনাল পেইন যার আসলে কোনো কারণ নেই। তো আসলে এতে কারণ নাই, তাহলে একটা মানুষের কি করে রোগটা হইলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের কমন রোগগুলোর বাইরে কিছু কিছু আনকমন, ভেরি সিভিয়ার কিছু কারণ থাকতে পারে যেগুলো আসলে আমরা খুঁজে পাই না, সেটা কি আলটিমেটলি নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট খুব একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন যে আপনারা যদি একটু রিকল করতে পারেন, ল্যাকটিক অ্যাসিডোসিস কিংবা ওই আপনার ডায়াবেটিস রোগীদের যেটা বেশি হয় ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা একটা কিন্তু রোগ।
এই রোগে কিটোঅ্যাসিডোসিস। তো কিটোঅ্যাসিডোসিস এটা কিন্তু এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের রোগীদের বেশি হয়। তো কিটোঅ্যাসিডোসিসের যদি আপনারা সাইন এন্ড সিম্পটম গুলা মেডিসিনের কোনো বই থেকে পড়েন, তাহলে দেখতে পারবেন যে এখানে খুব একটা ইম্পর্টেন্ট সাইন এন্ড সিম্পটম হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। তো আপনি এই রোগী যদি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে এবং তার আপনি সকল ধরনের এক্সামিনেশন কিংবা সিটি স্ক্যান, মিডি স্ক্যান সব করে উল্টায় ফেললেও কি আপনি কোনো প্যাথোলজি পাবেন? কারণ আসলে প্যাথোলজি তো এই ওইখানে যে কোনো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিংবা গলস্টোনে কোনো একটা হয়েছে তা তো না। এটার প্যাথোলজিটাই হচ্ছে যে একটা মেটাবলিক কারণে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। তো এই রকম আরো খুঁটিনাটি অনেকগুলো মেডিসিনের কন্ডিশন নিয়ে যদি কোনো রোগী আসে সেগুলাকে বলা হয় নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। তবে আমাদের কারণের হেডলাইনে যদিও এটা সবার ফার্স্টে আছে, একদম সুন্দর করে রোগী আসা সত্ত্বেও মানে রোগী আসলো আমি ঠিক আছে এটাই সবচেয়ে কমন বলে সুন্দর নেলবান্ট টেলবান্ট ফেলায় রাখলাম, এটা করা যাবে না। এই কারণে এখানে দেখেন লাল কালি দিয়ে সুন্দর বলা আছে যে নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন আসলে একটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। মানে হচ্ছে যে আপনি মানে মাথায় আসলে আপনি ২ নাম্বার থেকেই রাখবেন। মনে করবেন যে আচ্ছা ঠিক আছে সবচেয়ে কমন অ্যাপেন্ডিসাইটিসটা একটু চিন্তা করি। আচ্ছা ঠিক আছে হইল না। তারপর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন চিন্তা করি। আচ্ছা হইল না। এবার করতে, করতে সবগুলো যখন আমাদের লিস্ট থেকে কেটে যাবে, শুধুমাত্র তখনই একটা মানুষকে এই নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন হইছে বলে সুন্দর করে বিছানায় ফেলায় রাখা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে যে মেইন কারণ। তো তাহলে আমাদের কি কি কারণে পেটে ব্যথা হয় এটা আমরা জানলাম। সেকেন্ড হচ্ছে যে পেটে ব্যথার যদি একটা রোগী আসে সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা ওই মানে আমি নিজে তো পাস করছি হচ্ছে যে 2015 সালে ফাইনাল প্রপ পাস করছি। আমি ধরে নিচ্ছি আমাদের সমসাময়িক অনেকেই আছেন। তো ওই সময় কিন্তু আমরা যখন ফাইনাল প্রপ টপ দিছি তখন আমাদের স্যারদের খুব একটা পছন্দের কোশ্চেন ছিল যে অ্যাকিউট অ্যাবডোমিনাল একটা পেশেন্ট আসলো, আসার সাথে সাথেই কি তুমি ব্যথার ওষুধ দিয়ে দিবা? তখন কিন্তু আমাদের স্যাররা খুব পছন্দ করতো না আমি ব্যথার ওষুধ দিব না, কারণ আমরা যদি ব্যথার ওষুধ দিই তখন তার ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম চলে যাবে, তখন আমরা ডায়াগনোসিস করতে পারবো না। এই কারণে আমাদের যে কোনো একটা যদি স্পেসিফিক ডায়াগনোসিসে না পৌঁছানো পর্যন্ত কোনো রোগীকে ব্যথার ওষুধ দেওয়া যাবে না। তো তার মানে কি আপনি ধরেন একটা মেডিকেল অফিসার সুন্দর পেটে হাতাহাতি করলেন কিছু খুঁজে পাইলেন না, এরপরে সিএ রে ফোন দিলেন 1 ঘন্টা পরে আসলো, সিএ হাতাহাতি করে কিছু পাইলো না, পরের দিন সকালবেলা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসলো সে হাতাহাতি করে কিছু পাইলো না, এভাবে রোগী কি সারাদিন তার মানে ব্যথার যন্ত্রণায় দাবড়াইতেই থাকবে? তাই না? আসলে এটা প্র্যাকটিক্যাল না। তো এই কারণেই রিসেন্ট এনএইচএস এর যে গাইডলাইন, নাইস গাইডলাইন, সেখানে বলা আছে যে না আমাদের আসলে এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য রোগীকে ফেলায় রাখা যাবে না, আমাদেরকে আসলে আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি অ্যানালজেসি আমরা আগেই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে যে ব্যথার ওষুধ দিয়ে দেওয়া হয়ে গেল, আমাদের হাতে তো আলটিমেটলি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, এত প্যারা নেওয়ার কিছু নাই। তো বলা হচ্ছে যে সবচেয়ে যদি বলা হয় যে সেফেস্ট এবং আমাদের সার্জনদের সবচেয়ে পছন্দের পরীক্ষা নিরীক্ষা কি, সেটা হচ্ছে যে একটা আমরা পেটের আল্ট্রাসাউন্ড, যদি আমরা মনে করি যে এক্সেপ্ট যে কোনো পারফোরেশন রিলেটেড কিছু আমরা চিন্তা করছি না এরকম। তো যদি আমরা পারফোরেশন রিলেটেড কিছু চিন্তা করি তখন অবশ্যই আমাদের সবচাইতে প্রথম চয়েস, প্রথম সার্জনের প্রথম পছন্দ হচ্ছে যে তখন পেটের একটা এক্স-রে। তো এই দুইটা গেল হচ্ছে যে প্রথম পছন্দ। তো প্রথম পছন্দের অবশ্যই কিছু সমস্যা থাকে। এই সমস্যাটা হচ্ছে যে আমাদের এই অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড ১ নম্বর তো বললাম যে আমাদের এই পারফোরেশন ধরতে পারে না। পারফোরেশনের যে সাইন যে নিউমোপেরিটোনিয়াম, এটা তো আসলে বাতাস তো আল্ট্রাসাউন্ডে পাওয়া যাবে না। এটা হচ্ছে এক। আবার যদিও আমরা জানি যে ঠিক আছে একটা পেটের মধ্যে পারফোরেশন হয়ে গেলে আমরা এক্সট্রা অ্যাবডোমেন করে একটা সাব প্রিসেন্টিক গ্যাস শেডো পাওয়া যায়, কিন্তু এরও কিন্তু লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে যে যদি পেটের মধ্যে যে বাতাস জমে আছে আপনার পারফোরেশন হয়ে সেটার পরিমাণ লেস দ্যান 1 মিলিমিটার অফ ফ্রি এয়ার হয়, মানে ধরেন আমাদের এটা হচ্ছে ডায়াফ্রাম, তারপরে এখানে হচ্ছে লিভার, তো এই জায়গাতে তো আসলে বাতাসটা থাকার কথা তাই না? তো এই যে এয়ার পকেট, এই এয়ার পকেটটার যদি থিকনেস আপনার 1 মিলিমিটারের চাইতে কম হয় তাহলে কিন্তু মাত্র 33 মানে একদমই আসলে আল্ট্রাসোনোগ্রামটা ধরতে পারে না। এমনকি যদি এটা 1 মিলিমিটার থেকে 13 মিলিমিটার পর্যন্ত থিকনেস হয় সেক্ষেত্রেও নাকি মাত্র 33% ক্ষেত্রে এক্স রে আসলে ডিটেক্ট করতে পারে। এখানেও কিন্তু 67% পেশেন্ট আপনার মিস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের কোনো সন্দেহ হয় তাহলে অবশ্যই আমাদের সিটি স্ক্যান মাথায় রাখতে হবে, কারণ সিটি স্ক্যান আরো সূক্ষ্মভাবে অনেক কিছু ধরতে পারে। বোঝা গেল? তার মানে এক্সরেতে আমার যদি একটা রোগী আসলো পারফোরেশন, তাহলে আমি কোনটা দিব সবার আগে? এক্সরে।
আল্ট্রাসাউন্ড না, কারণ আমি আগেই বলছি যে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড অধিকাংশ ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস, এক্সেপ্ট যেখানে আমরা পারফোরেশন চিন্তা করতেছি। পারফোরেশনের রোগী আসলো, এক্সরে করলাম সুন্দর করে, একদম কোনো ধরনের সাবপ্লিসেন্টিক গ্যাসেটও পাওয়া গেল না, কিন্তু আমার খুবই সাসপিশন হচ্ছে যে না, আমার তো মনে হচ্ছে এটা পেট ফুটা হয়ে গেছে, তাহলে কিন্তু আমি সিটি স্ক্যান দিতে পারবো। ঠিক আছে, কারণ সিটি স্ক্যান হচ্ছে যে সেন্সিটিভ, অবশ্যই সার্জন যেটা মনে করতেছে সেটাই সবার আগে। এছাড়া আরেকটা আমরা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট ইনেমা। যদি আমরা মনে করি যে কোলন পারফোরেশন, ইনেমা তো আসলে মুখ দিয়ে আর ইনেমা দেওয়া যায় না, আমাদের অ্যানাস দিয়ে দিতে হয়। তো এইখানে দেখেন এই কেমিক্যালটার নাম কি, আমরা কিন্তু সারা জীবন ওই কন্ট্রাস্ট বলতে কিংবা কন্ট্রাস্ট এনেমা বলতে বেরিয়াম ইনেমা, বেরিয়াম মিল, বেরিয়াম ফলত্র এইসবই পড়ি, কিন্তু এইখানে দেখছেন নতুন একটা আকাশ থেকে আসলো একটা কেমিক্যালের নাম দেয়া আছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রোগ্রাফিন। এই ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে বেরিয়াম আমরা যদি ধরেন মনে করতেছি যে একটা জায়গায় একটা প্যাথোলজি আছে, তারপর আমরা কন্ট্রাস্ট একটা এক্সরে করব, করে রোগ ধরে ফেলবো, সেটার জন্য আমরা বেরিয়াম ইনেমা সবসময় ফার্স্ট চয়েস। কিন্তু বেরিয়ামের সমস্যাটা হচ্ছে যে বেরিয়াম হচ্ছে যে খুব ঘন একটা জিনিস, বেরিয়াম ইনেমা কিংবা ফলত্র কিংবা নীল যাই বলেন না কেন, বেরিয়াম মাত্রই খুব ঘন একটা জিনিস, এবং বেরিয়াম খুবই ইরিটেন্ট একটা জিনিস। এই কারণে যদি ধরেন আপনার কোলনে এখানে সুন্দর একটা ক্যান্সার হয়েছে, আপনি সুন্দর করে একটা বেরিয়াম ইনেমা দিয়ে দিলেন, সুন্দর, ও কিন্তু একদম ছবি টবি খুব সুন্দর তুলে আসবে। কিন্তু যদি আপনার আল্লাহ না করুক এখানে একটা পারফোরেশন হয়ে যায়, আর আপনি ফট করে এদিক দিয়ে বেরিয়াম ইনেমা মেরে দিচ্ছেন, ঘটনাটা কি হবে, বেরিয়াম তখন এই ফুটা দিয়ে কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে ছড়াই পড়বে। আর বেরিয়াম খুবই হাইলি টক্সিক কিংবা হাইলি ইরিটেন্ট টু পেরিটোনিয়াম। এই কারণে যেখানে একটা মানুষের পেটে ব্যথা, আপনি মনে করতেছেন যে টিউমার কিংবা ক্যান্সার, আপনি বেরিয়াম ইনেমা করতে পারেন, বেরিয়াম মিল করতে পারেন। কিন্তু যেখানে আপনি মনে করতেছেন একটু হইলেও কোনো একটা জায়গায় পারফোরেশন থাকার কোনো একটা চান্স আছে, এই পেটে ব্যথার কারণ কোনো টিউমার না, কোনো ক্যান্সার না, পেটে ব্যথার কারণ হচ্ছে একটা পারফোরেশন, সেখানে কোনোভাবেই বেরিয়াম দেয়া যাবে না, তাহলে তখন কেমিক্যাল পেরিটোনাইটিস হয়ে যাবে। এই কারণে এই পারফোরেশন জনিত ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ হচ্ছে গ্যাস্ট্রোগ্রাফিন কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্টই থাকলো, কিন্তু ওই বেরিয়াম কন্ট্রাস্টের জায়গায় গ্যাস্ট্রোগ্রাফিন কন্ট্রাস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের যে সিটি স্ক্যানের আসলে বিকল্প। সিটি স্ক্যান যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই সিটি স্ক্যান, এত প্যারা নেওয়ার কিছু নাই। এখন যদি আপনি দেখেন যে ঠিক আছে একটা পেটে ব্যথা রুগী আসছে, আলট্রাসোনোগ্রাম, এক্সরে, সিটি স্ক্যান, হ্যান নাই ত্যান নাই সবকিছু করা শেষ, তারপরও রোগ ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে তখন বলতেছে যে ল্যাপারোস্কোপি কিন্তু আসলে আমরা একটা, যদি আমরা মনে করি যে ল্যাপারোস্কোপি একটা অপারেশন, কিন্তু ল্যাপারোস্কোপি কিন্তু একটা টেস্টও হতে পারে। যদি আমরা অনলি ডায়াগনোসিসের জন্যই ল্যাপারোস্কোপি করি, পেটটা ফুটা করলাম, দেখে দেখে চলে আসলাম, কোনো কাটাকুটি করলাম না, তাহলে এটা ডায়াগনস্টিক টেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো তার মানে এইগুলাই হচ্ছে যে আমাদের বেসিক আমাদের অ্যাবডোমিনাল পেইনের জন্য করা টেস্ট। এছাড়াও আরো অনেক জটিল জটিল আছে, সেগুলো আমরা যখন যেটা পড়বো তখন সেটা পড়বো। এরপরে আমাদের রোগ ধরার পালা। তো রোগ ধরার জন্য আমাদের কোশ্চেনগুলো এভাবে আসে যে এমআরসিএস এ বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সিনারিও দিবে, গল্পের মতো একদম সুন্দর সুন্দর গল্প, যে মিস জুলিয়া, তার বয়স হচ্ছে 17 বছর, সে হচ্ছে যে হঠাৎ করে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসার পর আমরা এই করলাম, এক্সামিনেশন করলাম, তারপরে এই টেস্ট করলাম, টেস্ট করে এই পাইলাম, এখন বলুন নিচের কোন রোগটি তার হয়েছে, এভাবে আসতে পারে। কিংবা এটাকে আরেকটু জটিল করার জন্য, তাহলে এখন বলুন যে উপরোক্ত ক্লিনিক্যাল ফিচারের উপর ভিত্তি করে তার নিচের কোনটি করা উচিত। এখন রোগটা যদি না ধরতে পারেন তাহলে তো আর নিচের কোনটি করা উচিত ম্যানেজমেন্ট সেটা তো বলতে পারবেন না, তাই না? এই কারণে আমরা এখন এমআরসিএস এ মোস্ট কমনলি কোন কোন রোগগুলা সিনারি হিসাবে আসে এগুলা পড়বো। এখন তার আগেই আপনারা যদি আগেই আমাদের যে লেকচার সেটা ডাউনলোড করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে কিছু হলুদ হলুদ জিনিসপত্র আমি দাগায় রাখছি। এটার কারণটা হচ্ছে যে বারবার আমি বলতেছি যে এমআরসিএস এ খুবই অল্প টাইমে আপনি যদি সাফল্য পেতে চান, মানে পরীক্ষার হলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তো আসলে 1 মিনিট করে টাইম, এখন আপনি যদি একটু হলেও কোনো জায়গায় টাইম বাঁচাইতে পারেন তাহলে কিন্তু কোনো জটিল জটিল কেস সিনারিওতে এই টাইমটা কাজে লাগাইতে পারবেন। তো এই খুব অল্প টাইমে এক একটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার উপায়টা হচ্ছে যে আমাদের
প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু যারা প্রশ্নগুলা বানায় তারা কিছু কি ওয়ার্ড দিয়ে রাখে। জাস্ট এই ওয়ার্ড গুলা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট একটা গল্পটা পড়ার সময় যখনই এই ওয়ার্ডটাতে চোখ আটকায় যাবে, সাথে সাথে আপনি এমনও হবে যে বাকি ৩-৪ লাইন পড়ার আগে আপনি বুঝে গেছেন ঘটনা কোন দিকে আগাচ্ছে। তো এই কারণে আমি কোন কোন কি ওয়ার্ড গুলা ওই ইএমআরসিএস এর সিনারিওতে দেয়া থাকবে এইগুলা কিন্তু আমি হলুদ কালি দিয়ে দাগায় রাখছি। এইগুলা কিন্তু আপনাদেরও পড়ার সময় মাথায় রাখতে হবে। কিভাবে কিভাবে এই জিনিসগুলো পেঁচায় আমি আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি। তো প্রথম হচ্ছে যে আমাদের দুইটা রোগ একদমই কাছাকাছি, এই দুইটা নিয়ে খুবই প্যাচ বাঁধে। তার একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আর আরেকটা হচ্ছে মেসেন্টারিক অ্যাডেনাইটিস। তো এই দুইটা জিনিসে ক্লিনিক্যাল ফিচার একদমই সেম। একটা সাধারণত লেস দ্যান 10 ইয়ার্স ওল্ড একটা বাচ্চা আসে, ওই বাচ্চার একটা রাইট সাইডে রাইট লোয়ার অ্যাবডোমেনে একটা পেইন থাকে। এর সাথে আমরা অ্যাপেন্ডিসাইটিসের জানি যে যেগুলো ক্লিনিক্যাল ফিচার জ্বর, একটু বমি বমি ভাব এগুলো থাকে। এগুলা দিয়ে বলবে যে তার আমরা একটু সিবিসি করলাম, সিবিসি করে একটু হোয়াইট সেল কাউন্টও বেশি পাইলাম, মাশাআল্লাহ আপনি তো এবার দেখে বলবেন আছে ইনফেকশন, তার মানে অ্যাপেন্ডিসাইটিস, তার মানে এবার আমরা পেট কেটে ফেলো। তো এইখানেই ঘাপলাটা বাঁধে যে খুবই রোগ দুইটার ক্লিনিক্যাল ফিচার একদম সেম হইলেও খুবই হালকার উপর ঝাপসা একটা দুইটা পার্থক্য আছে। সেগুলো কি? এক হচ্ছে মানে দুইটাতেই কিন্তু আলটিমেটলি ওই পেটের ব্যথা থাকবেই। একটাতে এই অ্যাপেন্ডিসাইটিসে যেই পেটের ব্যথার সাথে জ্বরটা থাকে এটা সবসময় একটা মাইল্ড একটা ফিভার। বলা হয় যে কখনোই অ্যাপেন্ডিসাইটিসের একটা রোগীর জ্বর 101 ক্রস করবে না। 105 ডিগ্রি জ্বর যদি থাকে ধরে নিতে হবে মেসেন্টারিক অ্যাডিনাইটিস। ওরা আবার মাঝে মাঝে জিনিস একটু জটিল করার জন্য এসব ফারেনহাইটে না দিয়ে একটু সেলসিয়াসে দিয়ে দেয়। যাই হোক, ওটা তো ঘাপটানোর কিছু নেই, আপনার এখানে কনভার্ট করে নিতে পারবেন। তো সেটা হচ্ছে যে এই কারণে আমি একটা হলুদ কালি দিছি, আবার লাল কালিও দিছি, যে মাইল্ড পাইরেক্সিয়া আর এখানে দেখেন হাই ফিভার। তাহলে এটা একটা পার্থক্য গেল। 2 নম্বরটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের রোগী কখনোই আপনি দেখবেন না যে সুন্দর বসে বসে খাওয়া দাওয়া করতেছে। অ্যানোরেক্সিয়া একটা খুবই মানে ইম্পর্টেন্ট ফিচার অফ অ্যাপেন্ডিসাইটিস, যেটা মেসেন্টারিক অ্যাডেনাইটিসে একদমই অ্যাবসেন্ট। দেখছেন কোনো কিছু নাই গেল। এর সাথে একটা ওরা বলে দিবে যে এই রোগীর কয়েকদিন আগে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল, এরকম একটা যে হিস্ট্রি অফ ফ্লু কিংবা এরকম ভাইরাল ফিভার 2 উইকস ব্যাক, এরকম একটা কথা লিখে দেবে। এই কয়েকটা কথা কিন্তু ক্লিনিক্যাল সিনারিওতে থাকবে। এটা থেকে বুঝতে হবে অ্যাপেন্ডিসাইটিস আর মেসেন্টারিক অ্যাডেনাইটিস। আচ্ছা, তো তাহলে এখানে অনেকে আবার মেসেন্টারিক অ্যাডেনাইটিস ওয়ার্ডটা নতুন শুনতে পারেন। এখানে অপমানিত হওয়ার কিছু নেই। আমি নিজেই জীবনের প্রথম মেসেন্টারিক অ্যাডেনাইটিস ওয়ার্ডটা শুনছি এমআরসিএস এর প্রিপারেশন নিতে যেয়ে। এখন আমার মতো বলদ কয়েকজন থাকতেও পারেন কিংবা ফাঁকিবাজ কয়েকজন থাকতেই পারেন, তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে মেসেন্টারি অ্যাডেনাইটিস কি? আমাদের যেই স্মল গাট থাকে, স্মল ইন্টেস্টাইন, এটা যেই মেসেন্টারির মাধ্যমে আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল হইতে ঝুলানো থাকে, সাপোর্টেড থাকে, এবং যার মাধ্যমে রক্ত এবং বাকি সবকিছু যায়, সেই মেসেন্টারিতে কিন্তু আমরা জানি যে অনেকগুলা লিম্ফ নোড থাকে। তো কোনো একটা কারণে ধরেন আমরা জানি কি যে এই ঠান্ডা কাশি ভাইরাল জ্বরটা হইলে কিন্তু আমাদের গলার যে লিম্ফ নোড টনসিল ওটা কিন্তু একটু ফুলে একটু ব্যথা করে। ঠিক সেম ওই জীবাণুটা ধরেন ঘুরতে ঘুরতে রক্তে চলে গেল, তারপরে যাইতে যাইতে মেসেন্টারিতে চলে গেল। আপনার যেরকম টনসিল ফুলতে পারে ঠিক সেরকম ওই মেসেন্টারির যে লিম্ফ নোড ওইগুলো ফুলতে পারে, ওখানেও ব্যথা হইতে পারে। তো একদম টার্মিনাল আইলিয়ামের কাছে যে মেসেন্টারি, ওর মধ্যে যে লিম্ফ নোড ওইটা যদি ফুলে তাহলে একদম অ্যাপেন্ডিসাইটিসের মতো ব্যথা হয়। বুঝা গেছে? এবং এই রোগটার নামই হচ্ছে মেসেন্টারিক অ্যাডেনাইটিস, মানে মেসেন্টারির একটি গ্ল্যান্ড এডেনা, ওইটার ইনফ্ল্যামেশন। ঠিক আছে, গ্ল্যান্ডটা কি লিম্ফ নোড, ওইটার ইনফ্ল্যামেশন। তো এটা হচ্ছে মেসেন্টারিক অ্যাডেনাইটিস। তো এইখানে তাহলে দেখেন, তার মানে এটা যেহেতু অ্যাপেন্ডিসাইটিস না, এটা সাধারণত একটা জাস্ট লিম্ফ নোড ইনফ্লেমড হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই এখানে আসলে কাটে কুটে ফেলাই দিলে কোনো লাভ নাই, তাই না? অ্যাপেন্ডিসাইটিস তো এটাই যে আমরা যদি সাসপেক্ট করি মেসেন্টারিক অ্যাডেনাইটিস তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট কাটাকুটি না, আমাদের ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখানে ঝামেলাটা বাধে যে এই দুই ধরনের সিনারিও থাকে, দেখে একদম অ্যাপেন্ডিসাইটিস মনে হয়, আপনি সুন্দর করে নিচের কোনটি করতে হবে, আপনি অ্যাপেন্ডিসেক্টমি করে দিয়ে আসবেন, তখনই দেখবেন ভুল অ্যান্সার। কারণ ওই যে হাই ফিভার টেম্পারেচার যে সে 105 দিয়ে রাখছে এটা আপনি খেয়াল করেন নাই। এই একটা পয়েন্টেই খেলা পুরোপুরি ঘুরে গেল, মেসেন্টারিক অ্যাডেনাইটিস হয়ে গেল, এবং যেটা ট্রিটমেন্ট সার্জারি না, কনজারভেটিভ।
এখন এখানে কথা হচ্ছে যে আপনি যদি, মানে এটা যেহেতু খুবই কনফিউজিং একটা সিনারিও রিয়েল লাইফেও, তো এখানে কোনো সার্জন যদি আসলে অ্যাপেন্ডিসাইটিস মনে করে রোগীর পেট খোলে এবং অ্যাপেন্ডিসেক্টমি করে দিয়ে আসে, সেক্ষেত্রে আসলে তাকে একদম তার নামে সু করা হবে না। বলা হচ্ছে যে অ্যাপেন্ডিসেক্টমি আসলে যদি সন্দেহ হয় যে আমি কি ঠিক আছি না ভুল আছি, অ্যাপেন্ডিসেক্টমি আসলে করে দিতে পারে। কিন্তু এটা হচ্ছে রিয়েল লাইফের কথা। কিন্তু যদি গাইডলাইন বলেন এবং পরীক্ষাতে কোন অ্যান্সারটা ওরা চাচ্ছে বলেন, অ্যান্সার কিন্তু সেই কনজারভেটিভ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। গেল। এরপরে আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে আমরা একটু যে মিটেলস মার্চ, এই রোগটা একটু পরে পড়বো, কারণ এটা আমরা কিছুক্ষণ পর গাইনি বলে আরেকটা আমাদের চ্যাপ্টার আছে, ওইখানে আমরা পড়বো। এরপরে একটা রোগ আছে হচ্ছে যে আমাদের দুইটা টপিক কিন্তু আমরা বাদ দিয়ে গেলাম, যে দুইটা টপিক পরের টেবিলেই আছে, আমরা তখন পড়বো। এরপরে আছে হচ্ছে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। তো এটা আমরা ভাস্কুলার যে চ্যাপ্টারটা আমাদের লেকচার আছে এখানে আমরা আরো ভালোভাবে পড়বো। তাও এখানে একটু জেনে রাখি অ্যানিউরিজম ব্যাপারটা কি। আপনি অ্যানিউরিজম মানে হচ্ছে যে অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন অফ অ্যানি আর্টারি। তার মানে আমাদের পেটের মধ্যে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থাকে, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা ধরেন যে ওয়ালগুলা কোনো একটা কারণে, ধরেন আপনার হাইপারটেনশন হতে পারে, কোনো কনজেনিটাল ডিজিজ থাকতে পারে, মারফান্স ডিজিজ, যেখানে ভেসেলের ওয়ালগুলো দুর্বল হয়ে যায়, কিংবা আপনি স্মোকিং করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের ইনজুরির কারণে ওয়াল বারবার উইক হয়ে গেছে, তখন কি হবে, এই ওয়াল উইক হওয়ার কারণে একটা জায়গায় দেখা যাচ্ছে এরকম টান টান থাকার কথা, এরকম ফুলে ঢোল হয়ে গেল, এই এই যে একটু ঢোলের মতো হয়ে গেল। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যানিউরিজম, অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন অফ অ্যান আর্টারি। তো এরকম ফুলতে 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 জিনিসটা কিন্তু একসময় বাস্ট হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম। তো যদিও মনে হচ্ছে এটা একটা ভেসেলের ডিজিজ, কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেহেতু, এই রোগী কিন্তু সুন্দর করে আসতে পারে পেটে ব্যথা নিয়ে। তো এই রোগীর আসলে কি হবে, রোগী প্রথমে আসবে, আল্লাহ পেটে ব্যথা, পেটে ব্যথা, মরে গেলাম। আপনি জিজ্ঞেস করবেন বাবা পেটে ব্যথা কোথায়, অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোথায় লেগে থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লেগে থাকে। রোগী বলবে আমার পিঠের দিকে ব্যথা। আপনি পিঠের দিকে ব্যথা, কিডনি মিডনি এগুলা চিন্তা করতে করতে হঠাৎ করে বিপি মেপে দেখলেন যে রোগী একদম বিপি তো নাই হয়ে গেছে, নন রেকর্ডেবল হয়ে গেছে। তার মানে কি, যে টাস করে ফেটে যায়, গোল গোল করে রক্ত একদম পেট ভরে যাচ্ছে, তখন পেশেন্ট কোলাপস করে। তো এই হচ্ছে যে ক্লিনিক্যাল সিনারিও। তো মনে রাখতে হবে যে যদি আমাদের পিঠের দিকে ব্যথা থাকে, তাহলে তো অবশ্যই আমাদের প্রথম ডায়াগনোসিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। কিন্তু যদি এমন থাকে যেরকম পেইন, অ্যাবডোমিনাল পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক, এর সাথে বিপি হচ্ছে নন রেকর্ডেবল, পেশেন্ট কোল্যাপসড, এই ওয়ার্ডটা যদি থাকে, তাহলে কিন্তু তখন আবার প্যানক্রিয়াটাইটিস চিন্তা না করে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম চিন্তা করতে হবে। তো তাহলে এর ম্যানেজমেন্ট কি, এর ম্যানেজমেন্ট হচ্ছে যে রোগী যদি আসলে একদম মরিবান্ড হয়, যেটা আমরা এএসএ ক্রাইটেরিয়ার সময় পড়ছিলাম, তাহলে আসলে এখানে এত ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট কিছু নাই, সুন্দর করে রোগীর পেট খুলে ফেলতে হবে। যে আনস্টেবল পেশেন্ট শুড আন্ডারগো ইমিডিয়েট সার্জারি, এত টেস্ট মেস্ট করার টাইম নাই। আর যদি আপনার মনে হয় যে না, রোগী আসলে মাঝে মাঝে হয় কি যে ফাটতে বা একটা ফাটা ফাটা ভাব কিন্তু এখনো ফাটে নাই, এরকম একটা হয়, কিংবা একটা জায়গায় দেখা যাচ্ছে এরকম ফেটে গেছে, কিন্তু এখানে আমার একটা ক্লটের কারণে হালকা করে জিনিসটা আটকায় আছে আর কি, কোনো একটা কারণে আজরাইল জান নিতে যেও নেয় নাই, তখন কিন্তু রোগী আবার হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে। তো হিমোডাইনামিক্যালি স্টেবল রোগীকে আপনি সিটি স্ক্যান কিংবা সিটি অ্যানজিওগ্রাম করতে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমরা তাহলে ক্লিনিক্যাল সিনারি বলে কিরকম আমি বুঝে নিই। এরপরে আসতেছে হচ্ছে যে পারফোরেটেড পেপটিক আলসার, এটা তো আমরা একদম জানি, এই রোগী আমরা জীবনে বহুতবার দেখছি, আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। রোগী প্রথমে আপার অ্যাবডোমিনাল পেইন থাকে, তারপরে ওই যখন আমাদের পেপটিক আলসারটা পারফোরেটেড হয়ে যায়, তখন পেটের সব গাট কন্টেন্ট একদম ফুটা দিয়ে বেরোয়, পুরা পেটেই ছড়ায় যায়, তখন আর শুধু আপার অ্যাবডোমিনাল পেইন থাকে না, যেহেতু পুরা পেটেই ছড়ায় গেছে, তখন জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন হয়ে যায়। তো এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করব, এটা তো আমরা জানি, এটা আমাদের জানারও, যে আমরা একটা এক্স রে অ্যাবডোমেন করি কিংবা এক্স রে চেস্ট উইথ বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম করি, তাহলে আমরা ডায়াফ্রামের নিচে গ্যাস সেটা দেখতে পাই। তো এটা আমরা কিন্তু এই বিষয়ে আমরা বলছি যে যদি খুব অল্প পারফোরেশন হয় তাহলে কিন্তু এক্স রে ডায়াগনোসিস করতে পারবে না, তখন কিন্তু সিটি স্ক্যান করা লাগতে পারে, আর এটা ম্যানেজমেন্ট তো অপারেশন গেল। এরপরে আসতেছে হচ্ছে দি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটাও খুবই কমন রোগ আমাদের জেনারেল ওয়ার্ডে। হঠাৎ করে রোগী প্রচন্ড পেটে ব্যথা, বমি, পেট ফুলে যাচ্ছে, এরকম ভাবে আসে।
তো এর সাথে কিন্তু আমাদের পেরিটোনিজম মানে হচ্ছে এই যে বোর্ড লাইক রিজিডিটি যেটা, এটা কিন্তু থাকতে পারে যদি এই অবস্ট্রাকশন হইতে হইতে গাট ফুলতে ফুলতে টাস করে ফেটে যায়। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে এটাও তো আমরা সাধারণত ওয়ার্ডে কিভাবে ডায়াগনোসিস করি, প্লেন এক্সরে করি, বাট এখানেও এক্সরেতে যদি আমাদের সন্দেহ হয় আমরা কিন্তু সিটি স্ক্যান করতে পারি। তো এখানে একটা কথা বলতেছে যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এর আমরা ম্যানেজমেন্টটা অবশ্যই পেট খুলে আসলে অবস্ট্রাকশনটা রিলিভ করতে হবে। তো আমরা কখন পেট কাটবো, যে কতখানি ওয়েট করবো, এক্ষেত্রে বলতেছে যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সাধারণত কাদের হয়, যাদের হচ্ছে যে আমার ওই মোস্ট কমন কারণ হচ্ছে যে আসলে ব্যান্ড অ্যান্ড অ্যাডিশন। তার মানে হচ্ছে আগে একটা ধরনের অপারেশন হয়েছিল, ল্যাপারটমি হয়েছিল, ওই হয়ে বিভিন্ন ধরনের অ্যাডিশন হয়ে গেছে গাটের মধ্যে। তো এই গায়ে অ্যাডিশনের কারণে এবার পেট টেট একদম ফুলে টুলে আটকে গেছে। তো এইটা কমন, কিন্তু একটা মানুষের জীবনে কোনোদিন পেট খোলা হয় নাই, যেটাকে বলে ভার্জিন অ্যাবডোমেন, তার কিন্তু এত ব্যান্ড অ্যাডিশন হওয়ার একটাই কারণ, তার যদি একটা ক্যান্সারের কারণে কিন্তু গাট এরকম এরকম চিকন হয়ে গাট লুমেনটা চিকন হয়ে অবস্ট্রাকশন হতে পারে। তো এই কারণে আমাদের যদি ভার্জিন অ্যাবডোমেনে কোনো পেশেন্ট এরকম একদম পেট ফুলে গেছে, তারপর হচ্ছে রে আমাদের পেট ফুলে গেছে, বমি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই নাকে নল শিরায় জল দিয়ে এক রাত ফেলায় রাখলাম, এটা করা যাবে না, এটা এনএইচএস এর গাইডলাইনে নাই। ঠিক আছে, গেল। এরপরে আছে হচ্ছে যে মেসেন্টারিক ইনফার্কশন। এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের এই গাটের যে তিনটা ভেসেল, সিলিয়াক আর্টারি, তারপর সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, তো আমাদের হাতে পায়ে বিভিন্ন জায়গায় কিংবা করোনারি আর্টারিতে যেরকম হঠাৎ করে একটি এমবোলাস উড়ে এসে জুড়ে বসে মায়োকার্ডিয়াল ইনফার্কশন করতে পারে, ঠিক সেরকম গাটেও কিন্তু গাটের আর্টারিতে হঠাৎ করে একটা এমবোলাস এসে আটকায় দিয়ে ব্লাড সাপ্লাই বন্ধ করে দিয়ে ইনফার্কশন করতে পারে, সেটাকেই বলে মেসেন্টারিক ইনফার্কশন। তো সেটাতে সাধারণত এটা মানে একদম আমাদের হার্টের ক্ষেত্রে যেরকম একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন না, যে নর্মাল টাইমে কোনো ব্যথা হয় না কিন্তু চেস্ট পেন অন এক্সারশন এরকম একটা থাকে মায়োকার্ডিয়াল ইনফেকশনে, ঠিক সেরকম মেসেন্টারিক ইনফেকশন এরকম থাকে যে নর্মাল সময় পেটে ব্যথা নাই কিন্তু খাওয়ার পরে পেটে ব্যথা। তো খাওয়ার পরে পেটে ব্যথা হলেই যে আমাদের একদম অ্যাসিডিটি হয়েছে এটা চিন্তা করা যাবে না, মেসেন্টারিক ইনফেকশনও হইতে পারে। তো সেটা আমাদের আলাদা আমরা কিভাবে করব, যে এই ইনফেকশন হইলে যেটা হয় যে হঠাৎ করে এই পেটের তো ইস্কেমিয়া হয়, তো ইস্কেমিয়া হইলে বলা হয় যে আমাদের গাটের যে চারটা লেয়ার মিউকোসা, সাবমিউকোসা, মাসল লেয়ার এবং সেরোসা, তার মধ্যে মিউকোসাটা সবচেয়ে বেশি আমাদের এই হাইপোক্সিয়া সেন্সিটিভ। তার মানে হচ্ছে যে আমাদের যদি একটা জায়গায় ব্লাড সার্কুলেশন কমে যায়, গাট তো আলটিমেটলি মরতেই থাকবে। তো সবার আগে মরে হচ্ছে সবার ভিতরের মিউকোসা লেয়ারটা। তো এই কারণে মিউকোসা যখন লেয়ার মরে যায়, তো একদম মিউকোসা গুলা খুলে খুলে নেক্রোসিস হয়ে একদম পায়খানার সাথে বেরোয়। তো এই কারণে যদি কোনো একটা কোশ্চেনে দেয়া থাকে যে সাডেন অ্যাবডোমিনাল পেইন হলো এবং সাথে সাথে ফোর্সফুল ইভ্যাকুয়েশন, ব্যথা ব্যথা 1 ঘন্টা পর হঠাৎ করে সেই ঝড়ো গতিতে ডায়রিয়া এবং ডায়রিয়ার সাথে রক্ত মেশানো আছে, তো এটা কিন্তু শুধু ডিসেন্টে চিন্তা না করে এটা আমাদের মেসেন্টারিক ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করতে হবে। তো এটা আমরা কি করবো সেটা হচ্ছে যে আসলে আলাদা কিভাবে করা যায়, এক হচ্ছে যে এই দুইটা ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, এর সাথে হচ্ছে যে আমাদের ওয়েট লস মাথায় রাখতে যেতে পারে, আর এর সাথে হচ্ছে যে আমাদের পেইন হচ্ছে যে ফিজিক্যাল সাইন যতটুকু থাকবে তার চেয়ে বেশি। তার মানে হচ্ছে পেটে হাত দিয়ে আমাদের ওইভাবে যে পেট একদম শক্ত হয়ে আছে কিরকম এরকম নাই, কিন্তু রোগী ব্যথায় তরপাচ্ছে, তার মানে আসলে এখানে আমাদের প্যাথোলজি খুব একটা বেশি জায়গায় না, কিন্তু ওই যে ইস্কেমিয়া হচ্ছে না পুরো গাঢ় জুড়ে একটা ইস্কেমিক পেইন থাকে। ইস্কেমিক পেইনের কারণে তার মানে পেটে হাত দিয়ে যত না জায়গায় টেন্ডারনেস তার চেয়ে রোগী ব্যথায় চিল্লাচ্ছে আরো বেশি, এটাকে বলা হয় পেইন টিপিক্যালি গ্রেটার দ্যান দ্য ফিজিক্যাল সাইন। তো এটা তো আমাদের অত সিনারিওতে দেওয়া থাকে না, সিনারিওতে এই দুইটা কথাই বারবার আসে, যে সাডেন পেইন, ফোর্সফুল ইভাকুয়েশন, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করি, ডায়াগনোসিস হচ্ছে যে আবারও সিটি স্ক্যান, সিটি অ্যানজিওগ্রাম করে যেমন পালমোনারি এম্বোলিজম আমরা ডায়াগনোসিস করি, ঠিক সেইভাবেই সিটি অ্যানজিওগ্রাম আর্টারিয়াল ফেস এটা করে আমরা কিন্তু মেসেন্টারিক ইনফেকশন ডায়াগনোসিস করতে পারি। ডায়াগনোসিস করার পরে কাজ হচ্ছে যে পেট খুলতে হবে, পেট খুলে যেসব জায়গায় ইনফার্কশন হয়ে গেছে সেসব জায়গায় আমাদের গাঁট কেটে ফেলতে হবে, আর যদি হঠাৎ করে এম্বোলিজম হয়েছে এবং গাট এখনো ভায়াবল, যদি আমরা ভেসেলটাকে রিকভার করতে পারি সেক্ষেত্রে আমরা ওই এম্বোলেক্টমিও করতে পারি, যে
ভেসেলটা ওপেন করে এখানকার যে এম্বুলাসগুলো এগুলোকে রিমুভ করে দিলাম, ভেসেল আবার রিকভার করে ফেললাম। কিংবা ওই যে এন্ডোভাস্কুলার দিয়ে আমরা ওই যে গাইড ওয়ার দিয়ে এম্বুলাসটাকে টেনে নিয়ে বের করে আসলাম, পরে আবার ব্লাড সার্কুলেশন চলে আসলো, ওটাও করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবডোমেনের কিন্তু কিছু রোগ বালাই হয়ে গেল। এরপরে সার্জনদের কাছে কিন্তু কিছু কিছু গাইনি রোগীও চলে আসতে পারে। এটা কিন্তু আমরা যদি ওয়ার্ডে কয়েকদিন কাজ করে থাকি তাহলে দেখতে পারবো যে পেটে ব্যথা মানেই কিন্তু ওরা ওয়ার্ডে পাঠায় দেয়। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে না, এই গাইনির যে জরায়ু ওটাও তো পেটের মধ্যে, তো তার মানে এটা তখন জেনারেল সার্জারি কেস না, তখন আমাদের আবার গাইনিতে আমরা শিফট করে দিই। তো এই কারণে শিফট করার জন্য তো জ্ঞানটা তো রাখতে হবে। তো এই কারণে গাইনোকোলজিক্যাল কেস এবং অ্যাবডোমিনাল পেইন এটাও আমাদের জানতে হবে। তো এই কারণে ওরা বলতেছে যে আমাদের কাছে যদি কোনো ফিমেল পেশেন্ট আসে পেটে ব্যথা নিয়ে, আমরা সাধারণত তো কি করি, একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি। আবার অনেক অনেক দেখবেন যে বইতে বলা হয় যে নো অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইজ কমপ্লিট উইদাউট পার ডিআরই, মানে ডিআরই না করলে নাকি অ্যাবডোমিনাল এক্সামিনেশন কমপ্লিট করা হয় না। তো এই কারণে আইডিয়ালি আমাদের আসলে পেটে ব্যথা রোগী আসলে অ্যাবডোমেনটা পালপেট করা উচিত আর ডিআরই করা উচিত। এর সাথে এনএইচএস এর গাইডলাইনে বলা হচ্ছে মেয়ে পেশেন্ট যদি হয় আপনি অ্যাবডোমেন তো পালপেট করবেনই, ডিআরই তো করবেনই, এর সাথে একটা পিভিও করতে হবে, যেটা বাইম্যানুয়াল ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে। এবং সকল ফিমেল পেশেন্ট সে যে কারণেই আসুক না কেন, যে কোলেসিস্টাইটিস আপনি ফুল শিওর, তারপরেও তাকে ইউরিনের প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। কারণ আল্লাহ না করুক সুন্দর করে ওই একটোপিক প্রেগন্যান্সি রোগী যেন আপনি সুন্দর অ্যাপেন্ডিসেক্টমি করে বাড়ি পাঠায় না দেন এবং রোগী যেন মরে না যায়। এই জন্য প্রোটোকল, এমনকি এটিএলএস এর প্রোটোকলও বলা আছে যে যে কোনো ধরনের ট্রমার পেশেন্ট আসলেও তাকে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। কারণ আপনি ট্রমার পেশেন্ট যদি প্রেগনেন্ট থাকে, দেখা যাচ্ছে মাত্র 10 সপ্তাহের প্রেগনেন্ট, তাহলে তো ম্যানেজমেন্টের জন্য আলাদা হবে না। এই কারণেই আর এর সাথে আমরা তো ওই যে বললাম যে যেকোনো পেটে ব্যথা রোগীকে আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড দিতে খুব পছন্দ করি। তাহলে যদি আমাদের ফিমেল পেশেন্ট হয় আমরা একটু লিখে দিব যে অ্যাবডোমিনালের সাথে পেলভিক আল্ট্রাসাউন্ড, যে পেলভিসটাও একটু দেখে দিন। তো এই জন্য যে কোনো মেয়ে পেশেন্ট যদি এরকম পেটে ব্যথা নিয়ে আসে এই দুইটার কাজ এক্সট্রা করতে হবে। এরপরে আসলো আমাদের গাইনির পেটে ব্যথার রোগ। তো গাইনির পেটে ব্যথার রোগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা এই একটোপিক প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে এই তিনটা রোগ আছে, যে তিনটা রোগ খুব কমন, একদম একটু মাথার মধ্যে আওলায় যায়। একটোপিক প্রেগনেন্সি, ওভারিয়ান টর্সন এবং মিটেল স্মার্চ। তো সবার আগে যেটা মোস্ট কমন সেটা করি। একটোপিক প্রেগনেন্সিটা কি এটা তো আমরা জানি, সেটা হচ্ছে যে আমাদের জরায়ুর মধ্যে আমাদের বাচ্চা থাকার কথা ওইটা না থেকে যদি যে এমব্রায়োটা ওইটা ফেলোপিয়ান টিউব কিংবা অন্যান্য যে কোনো উল্টাপাল্টা জায়গাতে এটা ইমপ্ল্যান্টেড হয়ে যায়, তখন হঠাৎ করে একদিন টাস করে ওই জায়গাটা ফেটে ব্লিডিং টিডিং শুরু হয়, এটাকেই বলে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। তো এই রোগীগুলো সাধারণত আসে কিভাবে? সাধারণত আসে হচ্ছে যে এই টাস করে যেহেতু ফেটে যায়, ওই যে কাইন্ড অফ ওই অ্যাওর্টিক অ্যানিরিজম যেরকম আমরা দেখলাম না, এরকম কাছাকাছি নিয়ে আসে। তার মানে পেটে ব্যথা এবং হঠাৎ করে কোল্যাপস। শুধু এখানে ওই আমাদের পার্থক্যটা কি সেটা হচ্ছে যে অ্যানিরিজমে আমাদের যে পিঠের দিকে ব্যথা ছিল, এটা তো আর পিঠে না, এটা তো পেলভিস, এর জন্য লোয়ার অ্যাবডোমিনাল পেইন এবং সাথে সাথে কোল্যাপস, মানে রোগী একদম শকে। তো এই জন্য আমাদের যদি কোনো এই এমআরসিএস এ এরকম একটা সিনারিও থাকে যে আপনি একটা ফিমেল পেশেন্ট আসলো পেটে ব্যথা, আপনি পেটে হাত দিলেন, দেখলেন যে লোয়ার অ্যাবডোমেনে বেশি ব্যথা, রোগীর বিপি 40/20, সাথে সাথে সবার আগে মাথায় আসতে হবে একটোপিক প্রেগনেন্সি, পেটে ব্যথা এবং রোগী শকে আছে, 1 নম্বর ডায়াগনোসিস একটোপিক প্রেগনেন্সি। এরপরে বিপিটিপি মাপার শেষে তারপরে যেটা আমরা বললাম যে পিভি করতে হবে। ওই পিভি করে তখন কিন্তু আমাদের যেহেতু একটোপিক প্রেগনেন্সি, তো এই যে আমাদের ইউটেরাসের দুই পাশে হচ্ছে যে আমাদের ফেলোপিয়ান টিউব, তারপরে হচ্ছে যে ভ্যাজাইনা। তো এই দিক দিয়ে যদি আঙ্গুল ঢোকান তখন কিন্তু আঙ্গুল এরকম সাইডে যদি আমরা ল্যাটারালি একটু গুতাগুতি করি পিভির সময়, তাহলে কিন্তু এই যে এই পাশে ফেলোপিয়ান টিউব এখানে একটু গুতা খায়, তখন ব্যথা লাগে। এটাকে বলা হয় অ্যাডনেক্সিয়াল টেন্ডারনেস। মানে পিভি করার সময় এই ডানে বামে যে অ্যাডনেক্সা গুলো থাকে এখানেও একটু টেন্ডারনেস। এই গেল। এর সাথে আমরা যখন এই রোগীকে তো অবশ্যই আমরা আল্ট্রাসাউন্ড করতে দিব এবং প্রেগনেন্সি টেস্ট আমরা আগেই সবার ক্ষেত্রেই করতেছি। তো এখানে একটা জিনিস হয় যে রোগীর আল্ট্রাসোনোগ্রাফ এই প্রেগনেন্সি টেস্ট
যতবার করাচ্ছেন ততবার রোগীর দেখা যাচ্ছে প্রেগনেন্সি পজিটিভ। আর যতবার আল্ট্রাসাউন্ড করতেছেন ততবারই পেটের মধ্যে কোনো বাচ্চা নাই, পেটের মধ্যে কোনো বাচ্চা নাই। তার মানে নো ইন্ট্রা ইউটেরিন প্রেগনেন্সি এবং পজিটিভ প্রেগনেন্সি টেস্ট, এটা হলেই কিন্তু একটোপিক প্রেগনেন্সি মাথায় রাখতে হবে। একটোপিক প্রেগনেন্সি আমাদের ম্যানেজমেন্ট কি, এটা তো আমরা জানি, পেট অবশ্যই খুলতে হবে। পেট খুলে তারপরে হচ্ছে যে যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয় অবশ্যই পেট খুলতে হবে। পেট খুলে আমাদের যদি ওই যেখানে বাচ্চাটা বাস্ট হয়ে গেছে ওটাকে যদি বাঁচানো সম্ভব হয় তাহলে বাঁচাইলাম, আর মানে যদি আমাদের ফেলোপিয়ান টিউবটা আমাদের যদি প্রিজার্ভ করা সম্ভব হয় এটা আমরা প্রিজার্ভ করবো, না হলে আর কি সালফিংজেক্টমি কিংবা সালফিঙ্গোফারেক্টমি করে দেওয়া লাগে। তো এটা তো আমরা আসলে একটোপিক প্রেগনেন্সি আমরা খুব কমনলি পাই এবং কমনলি পড়ি, তো এটা আমরা জানি। এখন এক্ষেত্রে কি ঝামেলা হয় যে আমরা এই পেটে ব্যথা এবং পিভি করেও সাইডে গুঁতা দিলে পেটে ব্যথা পাচ্ছে এবং আল্ট্রাসোনোগ্রাম করে পেটের মধ্যে একটু রক্ত দেখা যাচ্ছে, এই তিনটার কম্বিনেশন হইলেই আমরা একটোপিক প্রেগনেন্সি ভেবে ফেলি। কিন্তু ঘটনা কয়েকটা ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে আপনার ঘাপলা বাঁধবে। তার মধ্যে একটা কেস হচ্ছে ওভারিয়ান টর্শন। আমাদের যে ছেলেদের যেরকম টেস্টিকুলার টর্শন হয়, হঠাৎ করে টেস্টিসের যে রুটটা ওটা পেঁচায় যায়, পেঁচাই গেলে আমাদের ব্লাড সাপ্লাই কমে যায়, তখন ইস্কেমিয়া হয়ে যায়। মেয়েদেরও কিন্তু সেম জিনিস হইতে পারে, ওভারি হট করে টর্শন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। তারপরে ওভারির সাইডে আপনি পিভি করলেন, পিভি করে তারপরে একটু সাইডে গুতাগুতি করলেন, এখানে দেখবেন যে একটি অ্যাডনেক্সিয়াল টেন্ডানেস দেখছেন এখানেও আছে, আবার একটোপিকেও আছে সেম। তো আবার আল্ট্রাসোনোগ্রাম করেও কিন্তু এই যে ওভারি যেখানে ঘুরে গেছে এখান থেকে একটু ব্লিডিং টেডিং হতে পারে। তো সেম কিন্তু আবার আল্ট্রাসোনোগ্রাম করেও পেটের মধ্যে ব্লাড পাওয়া যেতে পারে। তাহলে তো রে ভাই এই দুইটা তো একদমই একই হয়ে গেল, তাহলে আলাদা করবো কি করে? একমাত্র আলাদা করার জন্য আপনার ক্লিনিক্যাল সিনারিওতে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে এই পানিটা, যেটা এই ফ্রি ফ্লুইড, এটা থাকবে ট্রেস অ্যামাউন্ট, ট্রেস কিংবা লিটল। এর কারণ হচ্ছে রেক্টাল প্রেগন্যান্সিতে একটা মানে ভেসেল টেসেল ফেটে গেছে, এই ফেটে যাওয়ার কারণে একদম পানি রক্ত মক্ত দিয়ে ভর্তি হয়ে গেছে। আর ওভারিয়ান টর্শনে তো আসলে কিছু ফাটে নাই, পেঁচাই গেছে, তো পেঁচা যাওয়ার কারণে ইনফ্লেমেটরি কিছু ফ্লুইড টুইড বেরোচ্ছে, কিন্তু এটাতে তার পুরো পেট ভরে যাবে না, তাই না? তার মানে এই ওভারিয়ান টর্শনে হবে আমাদের পেটের মধ্যে হালকা কিছু ফ্লুইড কিংবা ব্লাড থাকবে, আর এইখানে থাকবে বহুত অনেক বেশি। এটা হচ্ছে একটা পার্থক্য। আর দুই হচ্ছে যে আমাদের একটোপিক প্রেগন্যান্সি রোগী থাকবে শকে, এটা তো বলেই দিলাম, সার্কুলেটরি কোলাপস। ওভারিয়ান টর্শনতে এত ব্লিডিং টিডিং হচ্ছে না, রোগী শকে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে যে মেইন পার্থক্য। আর এর সাথে আরেকটা থাকে সেটা হচ্ছে যে আমাদের একটু ভমিটিং থাকে, তো যেটা একটোপিক প্রেগন্যান্সিতে থাকে না। গেল আমাদের মোস্ট কমন এই দুইটা সিনারিও। আরো একটা সিনারিও আছে একদমই কাছাকাছি, সেটা হচ্ছে মিটেলস মার্চ। তো মিটেলস মার্চটা কি, নামটা যে কি কঠিন বানাইছে রে ভাই, এই জিনিসটা আমি প্রথমে বুঝিই নাই। ঘটনা আসলে কিছুই না, ঘটনাটা হচ্ছে এই মিটেলস মার্চ মানে ওভিউলেশন ব্লিডিং। এটা কি, এটা হচ্ছে ওই যে মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের আমরা কি জানি যে প্রতি মাসে কয়েকটা ওভারিয়ান ফলিকল ম্যাচিউর হয়। তারপরে হচ্ছে যে ওই ওভারিয়ান সাইকেলের মাঝামাঝি যে লুটেনাইজিং হরমোনের প্রভাবে লুটেন সার্জ হয়, সেই লুটেন সার্জের কারণে দুই একটা ওভারিয়ান ফলিকল টাস করে ফেটে ওইখান থেকে ওভামটা বের হয়ে আসে। এটা একটা কমন প্রসিডিউর। কিন্তু এই টাস করে ফেটে যাওয়াটা যদি একটু বেশি জোরে হয় তখন কিন্তু আবার একটু ব্লিডিংও হয়ে যেতে পারে, পেটে একটু ব্যথাও হতে পারে। আবার ওই যে একটা ওভারিয়ান ফলিকল ফেটে গেল, এখান থেকে একটু কিছু ফ্লুইড টুইড একটু ব্লাডে গেলই, তো তার মানে আল্ট্রাসোনোগ্রাম করে পেটে কিন্তু ফ্রি ফ্লুইডও দেখা যেতে পারে। তো দেখছেন আবার কিন্তু একই, এই পেটের ব্যথা, তারপর হচ্ছে যে আমাদের রোগীর পেটে ব্যথা এবং আল্ট্রাসাউন্ড করে ফ্রি ফ্লুইড, তাই না? তার মানে কিন্তু আবার এই ওভারিয়ান টর্শন একটু প্রেগন্যান্সি এর মধ্যেই বেঁচে গেল। তো এইটার পার্থক্যটা হচ্ছে যে মিডলস মার্জে সবসময় এই কথাটা লেখা থাকবে, হয় বলবে যে পেশেন্ট ইজ ইন মিড সাইকেল অফ হিজ মেনস্ট্রুয়াল সাইকেল, কিংবা একভাবে লেখা থাকবে যে তার 14 দিন আগেই মেনস্ট্রুয়েশন হয়েছে। এই কথাটা যদি একবারের জন্য লেখা থাকে তাহলে এই ঘটনা বুঝবেন যে এই একটু কিছু না। একটোপিকের রোগীর কি আর 2 সপ্তাহ আগে মেনস্ট্রুয়েশন হবে? একটোপিক প্রেগন্যান্সিতে বার্স্ট হয় সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারের লাস্টের দিকে, যে মানে 6 থেকে 12 এরকমের দিকে।
তাহলে 6 সপ্তাহ আগে মেনস্ট্রুয়েশন হবে, কিন্তু মিডল স্মার্ট যে সবসময় বলবে 2 সপ্তাহ আগে মেনস্ট্রুয়েশন। আর এখানেও দেখেন আবারও ফ্রি ফ্লুইডটা হচ্ছে স্মল। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য বোঝা গেছে যে একটোপিক, ওভারিয়ান টর্শন এবং মিডল স্মার্টের মধ্যে পার্থক্য। একটোপিকে পেটে ব্যথা, রোগী শকে এবং আল্ট্রাসাউন্ড করলে অনেক পেটের মধ্যে আমাদের রক্ত। ওভারিয়ান টর্শনে রোগীর প্রচন্ড পেটে ব্যথা, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে, কিন্তু ওই পেটে ব্যথার সাথে আবার একটু বমি আছে। আর আল্ট্রাসাউন্ড করলে ফ্রি ফ্লুইড আছে, কিন্তু ফ্রি ফ্লুইডটা কম। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে খুব বমি টমি ভাব হয়। আর মিটার স্মার্ট যেটা ওভুলেটিং পেন, সেখানে কি হবে, এই একটা কথা অবশ্যই লেখা থাকবে যে 14 দিন আগে মাসিক হয়েছে, এই জিনিসটা। আর 2 হচ্ছে যে এখানে আল্ট্রাসাউন্ড করলেও এই যে বমি টমি এগুলো কিছুই নাই। আবার মিটেল স্মার্ট যেহেতু রক্তপাত হালকা, এখানে তো রক্তপাত নাই, এখানে একটা ফলিকল বাস্ট হয়েছে, এই কারণে এই কোনো ধরনের শকে টকে পেশেন্ট নাই। প্লাস এখানে ফ্রি ফ্লুইডটা খুবই কম। আর এটা তো আসলে ওভুলেটিং পেন, এটা হবে এই জন্য এটা ট্রিটমেন্টে কিন্তু এসব পেট কাটাকুটি করা যাবে না। এটা ট্রিটমেন্ট হচ্ছে একদম কনজারভেটিভ। বুঝা গেল এই তিনটার মধ্যে পার্থক্য, এই তিনটার মধ্যে পার্থক্য যেন ভুল না হয়। ঠিক আছে, কিছুক্ষণ পর আবারও আমরা এই সিনারিও নিয়ে কিছু আলোচনা করবো, তখন আবার বুঝে। এছাড়া প্রেগনেন্সির আর বাকি 2-3টা কন্ডিশন, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এটা তো আমরা হালকার উপর পাতলা একটু জানি। সেটা হচ্ছে যে আমাদের এই ওভারি সাধারণত এই ব্লিডিং টিডিং হয়ে তো আমাদের ভ্যাজাইনা দিয়ে বেরোয় যায় মেনস্ট্রুয়েশনের সময়। তো রিট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন যদি হয় কারো কারো, এই যে রক্তগুলা সুন্দর করে এই ভ্যাজাইনা দিয়ে না বেরোয়, ফলিকুল ওভার ফিলোপিয়ান টিউব দিয়ে পেটের মধ্যে ছড়াই গেল, তো তখন এই ব্লাডগুলা যে আমার বিভিন্ন ইনফ্লামেশন করবে, করে অ্যাডেশন ট্যাডেশন করবে, এই কারণে আমাদের ব্যথা হবে, তো সেটাই এন্ডোমেট্রিওসিস। তো এখানে তাহলে কি, এটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং হবে, আমাদের পেরিটোনিয়াল ইনফ্লামেশন থাকবে এবং আল্ট্রাসোনোগ্রামে, এবং এটা আসলে ওয়াইড স্প্রেড একটা পেটে ব্যথা হবে, এবং রোগী বলবে যে আমার প্রতিবার মেনস্ট্রুয়েশনের সময়ই হয়। ঠিক আছে, তো এই জন্য এই ওয়াইড স্প্রেড ব্যথার সাথে একটোপিক টেকটোপিক এটা মেলানো যাবে না। একটোপিক কিংবা ওভারিয়ান টর্শন এগুলো হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট। আর এন্ডোমেট্রিওসিস হচ্ছে এটা ক্রনিক ইভেন্ট, যে হচ্ছে 3-4 মাস ধরে হচ্ছে। তো এখানেও যেহেতু পেটের মধ্যে একটু ব্লিডিং টিডিং হয়, এখানেও কিন্তু আল্ট্রাসোনোগ্রামে একটু রক্ত পাওয়া যেতে পারে, বাট এটা খুবই অল্প। আর এটা ম্যানেজমেন্ট তো মেনলি মেডিকেল। যদি অনেক বেশি এরকম অ্যাডিশন ম্যাডিশন হয়ে যায়, তখন কিন্তু সার্জারি করা যেতে পারে। আর সবার লাস্টের গাইনোকোলজিক্যালটা হচ্ছে যে আমাদের পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা হচ্ছে যে আমাদের যদি এই ইনফেকশন হয়, যে বিভিন্ন ধরনের এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তো তখন কি হয় যে ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, ওই ভ্যাজাইনাল সার্ভিক্সের ইনফ্লামেশন পুসটুসগুলা উপরে উঠতে 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 যদি আমাদের একদম ফেলোপিয়ান টিউব দিয়ে বেরোয়, পুরো পেলভিস একদম মাখামাখি হয়ে যায় পুজে, তখন সেটাকেই বলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো এটা যেহেতু ইনফ্ল্যামেশন, বাকিগুলো চাইতে এখানে পার্থক্য কি বলেন তো দেখি। অবশ্যই এখানে আমরা যদি তলপেটে তো ব্যথা থাকবেই, এত বাস্তবিক, সেটা তো বাকি সবগুলো রোগেই থাকবে। এইখানে একটা পার্থক্য হচ্ছে এটা কিন্তু একটা ইনফেকশনের একটা কেস, তার মানে অন্য কোনোটাতে কিন্তু দেখেন যে ডাব্লিউবিসি করলে কোনো নিউট্রোফিল, ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে না, বরং শুধু এখানে একটাই ফাইন্ডিংস থাকতে পারে যে হিমোগ্লোবিন কম। এই একটা রোগ যেটা যেহেতু ইনফেকশন, এখানে দেখেন লিউকোসাইটোসিস থাকবে, তার মানে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আর এটার আবার আর একটা স্পেশাল ভ্যারাইটি আছে, সেটা সেটা আবার নিয়ে খুব রয়্যাল কলেজ মাতামাতি করে, আল্লাহ জানে কেন করে, সেটা হচ্ছে ফিটস হিউ কার্টি সিন্ড্রোম। এটা হচ্ছে যে ক্ল্যামাইডিয়া দিয়ে যদি কারোর পিআইডি হয়, ক্ল্যামাইডিয়া আসলে উপরে উঠতে 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 ফেলোপিয়ান টিউব দিয়ে বেরোয়, পুরো পেরিটোনিয়াম ছড়ায় একদম লিভার পর্যন্ত চলে যেতে পারে। তখন এই লিভারের ওইখানে মানে এক ব্যথা থাকবে তলপেটে, আর একটা ব্যথা থাকবে এই লিভারের আশেপাশে। এই যে একটা মানে দুইটা সিমটমের কমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে সিন্ড্রোম, ফিটস হিউ কার্টি সিন্ড্রোম। তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এটাও যেহেতু একটা মানে ইনফেকশন, এটার পেট কেটে কি করবেন, এটাও ওই অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ঠিক হয়ে যাবে। তো এবার তাহলে গাইনি শেষ, আমাদের মোস্ট কমন গুলো শেষ। এর সাথে কিছু কিছু আছে যে আমাদের শুধুমাত্র পেটের ডান পাশেই ব্যথা হয়, এই রোগগুলা নিয়ে কয়েকটা অনেকগুলো রোগ আছে একদম একই সাইন এন্ড সিমটম, এইগুলা নিয়ে একটা আলোচনা। তো তার মধ্যে মোস্ট কমন যেটা অ্যাপেন্ডিসাইটিস এবং মেসেন্টারি গ্যাডিনাইটিস, এই দুইটা নিয়ে তো আমাদের কথা বলা শেষ, আর নতুন করে বলার কিছু নেই। তো এক্সট্রা 2-3টা রোগ আছে, সেটার একটা হচ্ছে ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজ এটা কি, একটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তো ক্রনস ডিজিজটা যদি আমাদের টার্মিনাল আইলিয়ামে হয়, তখন কিন্তু টার্মিনাল আইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স সব তো কাছাকাছি, তো ওইটাতেও কিন্তু একদম রাইট আইডিয়া খোঁচাতে
একদম সুন্দর ব্যথা ট্যাথা হতে পারে। তো তাহলে আমরা এই অ্যাপেন্ডিক্স, মেসেন্টারি গাইডেনাইটিস থেকে ক্রনসকে আলাদা করব কিভাবে? এক, এটা যেহেতু একটা ইনফ্ল্যামেশনারি ডিজিজ, তার মানে এখানে ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বেশি থাকবে, সিআরপি টাইপ অনেক বেশি থাকবে। দুই হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস এবং মেসেন্টারি গাইডেনাইটিস, এই দুইটাই হচ্ছে যে হঠাৎ করে একটা খুব শর্ট হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করবে, আর এখানে লং হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করবে, আর এর সাথে চেঞ্জ অফ বাওয়াল হ্যাবিট এই কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে? তার মানে আমাদের পেটের ডান পাশের ব্যথা, একদিনের ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস সবার আগে মাথায় রাখতে হবে। 1 বছর ধরে ব্যথা, তখন কিন্তু ক্রনিক ডিজিজ। এরপরে আমাদের একটা আছে ডাইভার্টিকুলাইটিস। ডাইভার্টিকুলাইটিস মানে হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যদি কারো কনস্টিপেশন থাকে, তখন আমাদের পেটের মধ্যে তো এরকম ইন্ট্রালুমিনাল প্রেশার বেড়ে যায়। তো বেড়ে গেলে তখন হচ্ছে যে আমাদের এই গাটের বিভিন্ন জায়গায়, আমাদের এই গাটের ওয়ালের বিভিন্ন জায়গা দিয়ে তো আমাদের এই যে ভেসেল টেসেল গুলো ঢুকে না, এই যে ধরেন মেসেন্টারি কাটের এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে ঢুকলো, তো চারপাশেই তো মাসল দিয়ে গার্ডটা বানানো। যেই বরাবর এই যে ভেসেল গুলা গাটের মধ্যে ঢুকলো, একদম এই পয়েন্ট গুলাতে কিন্তু গাটের ওয়ালটা একটু উইক থাকে। তো যেখানেই উইক সেখানেই হার্নিয়া হওয়ার চান্স। তো এই কারণে আমাদের পেটের মধ্যে যদি এই যে পেটের গাটের মধ্যে অনেকদিন ধরে কনস্টিপেশন হওয়ার কারণে, অনেকদিন ধরে যদি পায়খানা শক্ত হয়ে থাকে, তখন ইন্ট্রালুমিনাল প্রেশার অফ দি গাট বেড়ে যায়। এটার তখন হয় কি যে গাটের ওয়ালটা, এই যে উইকনেস গুলা এই দিক দিয়ে গাটের ওয়াল একটু বেড়ে আসে। তো এই জন্য নর্মালি ধরেন কোলন দেখতে এরকম হয়, সেই জায়গায় একটা ডাইভার্টিকুলাইটিস হওয়া কোলন দেখতে এরকম হয়। বুঝতে পারছেন? মনে হবে যেন বিভিন্ন জায়গায় এরকম হার্নিয়া হয়ে গেছে। এটাই ডাইভার্টিকুলাইটিস। তো ডাইভার্টিকুলাইটিস এমন একটা রোগ, এটা যদি ওই যে যেমন ধরেন সিকাম টিকামে হয়, তাহলে তো সেই রাইট আইলিয়া খোঁচাতেই পেন হচ্ছে। তো এই রোগগুলো থেকে ডায়াবেটিকুলাইটিসকে কিভাবে আলাদা করা যায়? একটাই, একদম সবসময় লং হিস্ট্রি অফ কনস্টিপেশন। কনস্টিপেশন না হয়ে গেলে ডায়াবেটিকুলাইটিস সাধারণত হয় না। অতএব কনস্টিপেশন কথাটা অবশ্যই উল্লেখ থাকবে। আর দুই হচ্ছে দ্য ডায়াবেটিকুলাইটিস, অবশ্যই এটা বুড়াদের রোগ, এই কারণে আপনাদের রোগীর বয়স সবসময় বেশি থাকবে। সাধারণত এজ হচ্ছে যে এই মোর দ্যান 60 এরকম থাকে। তো এই দুইটা পয়েন্ট মাথায় রাখলে ডায়াবেটিকুলাইটিস থেকে এইগুলোকে আলাদা করা যায়। আর সবার লাস্টে আর কিছু কিছু আছে, এটা হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাইটিস। এটা তো আমরা জানি যে ওই যে পড়ছিলাম না, রুল অফ টু আলিওসিকাল জাংশন হইতে 2 ফুট প্রক্সিমালি 2 ইঞ্চি ওয়াইড 2% লোকের মাঝে মাঝে আইলিয়াম চারপাশে এরকম একটা গোলটুর মতো একটা ডাইভার্টিকুলাম থাকে, সেটাকে ডাইভার্টিকুলাইটিস বলে। তো এটা একদম অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে ব্যথা হয়। তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আসে কি যে আমরা জানি কি যে মেকেলস ডাইভার্টিকুলাইটিসের সমস্যা কি, যে মেকেলস ডাইভার্টিকুলাইটিসের যে মিউকোসাটা, এটা মাঝে মাঝে আমাদের স্টোমাকের যেরকম মিউকোসা এরকম থাকে। মিকেলস ডাইভার্টিকুলাম কিন্তু স্মল গাটের একটা পার্ট। তো এই কারণে যদি এর সকল ক্যারেক্টার স্মল গাটের মতোই হয়, তাহলে কিন্তু একটা মানুষ মিকেলস ডাইভার্টিকুলাম নিয়ে বছরের পর বছর বেঁচে থাকতে পারে, কিচ্ছু হয় না। শুধুমাত্র যদি এই স্মল ইন্টেস্টাইনের একটি অংশ হইয়াও মেকেলস ডাইভার্টিকুলামের মিউকোসাটা কোনো একটা অজ্ঞাত কারণে স্টোমাকের মতো হয়, তখন স্টোমাকের যেরকম অ্যাসিড সিক্রেশন হয়, ওই মেকেলস ডাইভার্টিকুলাম থেকেও তখন অ্যাসিড সিক্রেশন হয়। ওই অ্যাসিডের কারণে তখন হচ্ছে যে ওইখানে ওই যে এরোশন টেরোশন হয়, এবং তখনই রোগী এই আমাদের কাছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, এবং তখনই আমরা রোগটা ধরতে পারি। এই কারণে দেখেন এখানে বলা আছে যে ইন লেস সিমটোমেটিক কেসেস দ্য মিউকোসা মে বি লাইন্ড বাই ইন্টেস্টিনাল টাইপ এপিথেলিয়াম। এটার কথা সামনে বুঝে হচ্ছে এটা। তো এছাড়া আর বাকি যে 2-4টা খুচরা আছে, এটা তো পড়াশোনার কিছু নাই। ঠিক আছে? মোটামুটি আমার মানে পড়াশোনা বলতে মানে বোঝানো কিছু নাই, আপনারা অবশ্যই নিজেদের মতো পড়ে নেবেন, এই জন্য এগুলো নিয়ে আমি পেছালাম না। তো আসেন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। আপনারা যারা মিউট হয়ে আছেন তারা একটু কোশ্চেন গুলো পড়েন, এবং আমাদের মিউট কিংবা আমাদের এখানে লিখেও কোশ্চেন গুলার উত্তর আমাকে একটু জানান, দেখে আসেন আমরা ডিসকাস করি এই কোশ্চেনটার প্রথমে উত্তর কি হবে। আসেন, 8 জন মানুষ অনলাইনে আছেন, সবাই একটু পড়েন এবং বলেন।
30 সেকেন্ডের মধ্যে সবার অ্যান্সার দিতে হবে। ট্রেন হার্ড ফাইট ইজি, ভুল বা যায় বলে ফেলবেন, কোনো টেনশনের কিছু নেই। রাপচার একটোপিক প্রেগন্যান্সি। তারপর আর কারো কিছু? প্যাসেঞ্জার ভয়েস, আচ্ছা নাইম খান ভাইয়া দেখছেন সি। শোল্ডার টিপ কেন বুঝলাম? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এটা না এই একটু ভেজাল, এই আপু কিন্তু খুব ভালো একটা জায়গা ধরছে। রাপচার টিপ। আচ্ছা ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ যারা সি অ্যান্সার দিচ্ছেন। কিন্তু এই যে শিমু আপু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ধরছেন, যে আমরা জানি কি যে শোল্ডার টিপ পেইন্টের এইগুলো হয় হচ্ছে যে আমাদের যদি কোনো একটা কারণে ডায়াফ্রাম ইরিটেশন হয়, তখন হচ্ছে যে ওইটার যে রেডিয়েটেড টু দ্য শোল্ডার টিপ পেইন ডেফার্ড পেইন হয়। এটার কারণ হচ্ছে যে ডায়াফ্রামের যেই ফ্রেনিক নার্ভ, ওইটার হচ্ছে যে রুট ভ্যালু এবং সুপ্রা ক্লাভিকুলার নার্ভের রুট ভ্যালু সেম, এই কারণে শোল্ডার টিপ পেইন হয়, তাই না? তো এটা তো আমরা পড়ছি এবং আমরা জানিও যে শোল্ডার টিপ পেইন সাধারণত এইসব কাহিনী গুহিনী আমাদের অ্যাকিউট কোলোসিস্টাইটিস মোল্টিসিস এগুলাতে হয়। কিন্তু শুধুমাত্র কাছের জিনিসই যে এসে ফ্রেনিক নার্ভে কিংবা ডায়াফ্রামে ইরিটেশন করতে পারে তা তো না। আপনার এমন হইতে পারে না যে ধরেন অনেক দূরে আপনার একটোপিক প্রেগনেন্সির বাস্ট হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, রোগী শুয়ে আছে, আপনার ওই তল পেটের রক্ত গড়া এতই ব্লিডিং হয়েছে, ওই তল পেটের রক্ত গড়াইতে 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 উপরে চলে এসে ডায়াফ্রাম ইরিটেট করে ওই যে কোলেসিস্টাইটিস যেরকম ব্যথা করতো সেরকম করতে পারে, তাই না? ঠিক এইভাবে আসলে এই একটোপিক প্রেগনেন্সি শোল্ডার টিপ পেইন করতে পারে। ওরা আসলে জানে যে শোল্ডার টিপ পেইন যখনই আপনি দেখবেন তখনই আপনার মাথায় উল্টাপাল্টা জিনিস আসবে, এই কারণে ওরা কনফিউজ করার জন্য এটা দিয়ে দিচ্ছে। কিন্তু উত্তর আসলে এটা রাপচার একটোপিক প্রেগনেন্সি এবং রাপচার একটোপিক প্রেগনেন্সিতে শোল্ডার টিপ পেইন এভাবেই হতে পারে। একটোপিক প্রেগনেন্সি ফেটে যাবে, ফেলোপিয়ান টিউবের ওই ব্লাড দিয়ে পুরা পেট ভর্তি হয়ে যাবে, ওই ব্লাড গড়াইতে 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 পেটের একদম উপরে এসে চলে এসে আমাদের ডায়াফ্রামকে ইরিটেট করবে এবং তখন শোল্ডার টিপ পেইন হবে। ঠিক আছে, এবার আসেন এই কোশ্চেনটা, এটা কিন্তু ভাইয়া হ্যাঁ ওরা রুটিনই জিজ্ঞেস করে শোল্ডার টিপ যদি হচ্ছে কমপ্লেন করা হসপিটাল হ্যাঁ হ্যাঁ মানে আমাকে হসপিটালে সিরিয়াস লাগবে তখন আমাকে 3টা জায়গায় জিজ্ঞেস করতে হবে শোল্ডার টিপ। শোল্ডার টিপ পেইন কি কি কারণে হয় এটা? না 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 মানে ওরা এটা রুটিনলি জিজ্ঞেস করে যে আচ্ছা শোল্ডার টিপ পেইন আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ শোল্ডার টিপ পেইন হচ্ছে যে এখন যে কোনো ধরনের যে ডায়াফ্রাম ইরিটেশনের একটা খুব কমন সাইন। তো তার মানে আসলে মানে যে কোনো কারণেই শোল্ডার টিপ পেইন হইতে পারে। এই কারণে আসলে যে আমাদের অ্যাবডোমিনাল পেইনের যখন একটা রোগী আসলে এই কয়েকটা স্পেসিফিক দিকে পেন আছে কিনা আমাদের আসলে অ্যাসেস করে নিতে হবে। এই কারণে শোল্ডার টিপ পেনটা রুটিনলি অনেক জায়গাতে জিজ্ঞাসা করে। যখন একটা রোগী বলবে শোল্ডার টিপ পেন নাই, তখন কিন্তু একটানে আপনার অনেকগুলো ডিডি মুছে গেল, তাই না? এই কারণে কিন্তু শোল্ডার টিপ পেন জিজ্ঞাসা করাটা ভেরি রুটিন প্রসিডিউর। আচ্ছা, তাহলে এবার এই কোশ্চেনটাতে আমরা আসি। এটা একটু পড়ি, এটা কিন্তু কঠিন। খুবই কঠিন কিন্তু কোশ্চেন এটা আমার কাছে, ভাইরে ভাই খুবই কঠিন কোশ্চেন লাগছে। টাইম বেশি নেওয়া যাবে না তো, দেখি সবাই মানে একটা ঝড়ের গতি দু একটা বলে ফেলি। আচ্ছা, সাইফুল্লাহ ভাই বলছেন পিউডি, ওকে। তারপর নিকেলস ডায়াবেটিকুলাম। মেকস ডায়াবেটিকুলাম, আসাদ ভাই বলছেন, প্রতীক ভাই বলতেছেন মেকস ডায়াবেটিকুলাম, অ্যাপেন্ডিসাইটিস সিমি আপু বলছেন অ্যাপেন্ডিসাইটিস, মিথেস ডায়াবেটিকুলাম। মেকস ডায়াবেটিকুলাম, ওকে। আচ্ছা, তাহলে দেখেন যে এই প্রথম কিন্তু আমরা একটা কোশ্চেনে যে এক একজন এক এক উত্তর বললো এবং সবার উত্তরে কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি আপনি কেন এটা বললেন, সবাই তার সপক্ষে কোনো না কোনো অ্যান্সার দিতেই পারবেন, তাই না? এই কারণে আসলে এই কোশ্চেনটা খুবই কঠিন। তাহলে আসেন আমরা এই কোশ্চেনটাকে, আপনারা যখনই দেখবেন খুব একটা কঠিন কোশ্চেন তখনই আসলে আমাদের রুল অফ এক্সক্লুশন, মানে কোনটাকে কোনটাকে কিভাবে কিভাবে বাদ দেওয়া যায় এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন আমরা
পেপটিক আলসার ডিজিজ নিয়ে চিন্তা করি, সবার আগে এই অ্যান্সারটা আসছিল। তো পেপটিক আলসার ডিজিজে কি আইবিএস হতে পারে। হ্যাঁ হ্যাঁ আইবিএস আইবিএস হতে পারে, হ্যাঁ। তার মানে দেখেন যে পাঁচটা অপশনই কিন্তু আসলে পসিবল, তাই না? তাহলে আসেন এবার আমরা কোন কেন পাঁচটার মধ্যে চারটা না এবং একটা হ্যাঁ এটা বের করি, তাহলে আমরা আসল উত্তরটা পারবো, তাই না? তাহলে এবার আসেন আমরা একটা একটা করে দেখি। তাহলে প্রথমে একজন অ্যান্সার দিয়েছিলেন পেপটিক আলসার ডিজিজ, কারণ হচ্ছে যে উনি ওনার কাছে সম্ভবত মনে হচ্ছে যে ইন্টারমিটেন্ট রাইটাল একুসা পেইন, ওনার ইন্টারমিডিয়েট পেইন এই কথাটা ওনার কাছে মনে হয়েছে। আর আরেকটা মনে হয়েছে উনি সবচেয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই কথাটা মনে হয় ওনার কাছে খুবই উল্লেখযোগ্য রাখছে, তাই না? কারণ পেপটিক আলসার ডিজিজের লোকজনে খুব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। কিন্তু পিইউডির কি পেইন রাইট আইলিয়াক ফোসাতে হয়? ভেরি আনলাইকলি। ওনার কাছে এই যে পেইন ইজ ওর সাপ্লাই মিলস এই কথাটাও মনে হয়েছে, কিন্তু রাইট আইলিয়াক ফোসাতে তোরে বাবা পিইউডির পেইন হয় না, ঠিক আছে? গেল, এটা কিন্তু না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম কিংবা আইবিএস। আইবিএসটা আসলে আমাদের কেন না, কারণ হচ্ছে আইবিএস এই রোগটা হচ্ছে পুরোপুরি ফাংশনাল একটা ডিজিজ। আইবিএস এ সবসময় বলা হয় যে এমন একটা ডিজিজ সেখানে আপনি কোনো ধরনের কোনো পরীক্ষা করে কোনো ধরনের কিছুই অ্যাবনর্মাল পাবেন না, কিন্তু রোগীর পেটে ব্যথা, খাইলেই পেটে ব্যথা হয় এবং টয়লেট করলেই সেরে যায়। কিন্তু আমাদের এখানে যে কোনো টেস্টেই অ্যাবনর্মাল পাইনি তা তো না, কোলোনোস্কোপি নর্মাল, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো আবার ধরা পড়ছে। আইবিএস এ তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকবে না, গেল। এরপরে হচ্ছে যে ক্রনস ডিজিজ। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস। তো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসি। তো অ্যাপেন্ডিসাইটিস এর রোগী কি পাস্ট ফিউ মান্থ দিয়ে আসতে পারে? বলতে পারেন যে আসতে পারে, অনেকে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হয়, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হয়, কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে? কেন থাকবে? থাকতে পারে না। এটা ক্রস ডিজিজ আছে। অ্যাপেন্ডিস। আচ্ছা, এবার ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজ হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তার কি ইনফ্ল্যামেটরি মার্কার নরমাল থাকতে পারে? পারে না। আসলে এটা রাইট অ্যান্সার হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম। বুঝতে পারছেন? কোশ্চেন এটা খুবই কঠিন। এই জিনিস আমারও দিলে আমি জীবনে এটা পারতাম না, আমি এটার উত্তর জানি বলে আর কি বলে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি তো আগে পড়ছি অবভিয়াসলি এটার কারণে। সো এটা আসলে এরকম একটা কঠিন কোশ্চেন কিন্তু আসতে পারে যেখানে অনেকগুলা বড় 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 ক্লু দিয়ে দিবে, এবং যখনই মনে হবে যে কিরে 2-3টা অ্যান্সার হলো কেন, আপনারা সবসময় বলবেন যে আচ্ছা বাদ দিতে দিতে আসতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন যে কিভাবে আসলে কোনোটাতেই আসলে সবগুলোকে মেলানো সম্ভব না এক্সেপ্ট মিকেলস ডাইভার্টিকুলাম। মিকেলস সম্ভব। মিকেলস হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিক মিউকাস আছে মিকেলস এর মধ্যে, এই কারণে মিকেলস আয়রন ডেফিসিয়েন্সি মিকেলস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হবে, কিভাবে সব মেলানো যায় দেখেন। যে মিকেলস এর মধ্যে যদি গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, যেটা কেবল বললাম, তাহলে খাওয়ার পরেই মিকেলস থেকে অ্যাসিড তৈরি হবে, তখন খাওয়ার পরেই ব্যথা হবে, গেল। যেই কারণে সাইফুল্লাহ ভাই এই পিইউডি বলছিলেন, উনি কিন্তু এই দুইটা কথা মাথায় রাখছিলেন যে খাবারের পরে পেটে ব্যথা হয় আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। কেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়? কারণ কি পিইউডি পেশেন্টদের যে আলসার হয়, তাই না? এই অ্যাসিডের কারণে আলসার তৈরি হয় পেটের মধ্যে, আলসার থেকে ক্রনিক ব্লিডিং হয়, আস্তে আস্তে ব্লিডিং হয়ে কিন্তু এই পিইউডি রোগীদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এই রোগীর আলসারও হয়েছে, সেটা অ্যাসিডের কারণেই হয়েছে, কিন্তু সেটা স্টোমাকে হয় নাই, এই কারণে গ্যাস্ট্রোস্কোপি করে কিছু পাওয়া যায় না। তার এই আলসারটা হয়েছে মিকেলস ডাইভার্টিকুলামের মধ্যে। এই কারণে মিকেলস ডাইভার্টিকুলামে খাওয়ার পরে পেটে ব্যথা হচ্ছে, কারণ খাওয়ার পরে অ্যাসিড তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির কারণে মিকেলস থেকে আলসার তৈরি হয়ে অল্প অল্প করে ব্লাড লস হচ্ছে, এই কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। কিন্তু এটা যেহেতু কোনো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ না, এই কারণে এটা ইনফ্ল্যামেটরি মার্কারগুলো নর্মাল, এবং মিকেলস যেহেতু আমাদের স্টোমাকে না, এখানে গ্যাস্ট্রোস্কোপি নর্মাল। আবার কোলন, এটা তো কোলনের মধ্যেও না, ইনফ্যাক্ট আমাদের যদি আমরা মিকেলস শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনের লাস্টের দিকে থাকে, টার্মিনাল আইলিয়াম, এবং যে জায়গাতে আসলে কোলোনোস্কোপির কোনো প্রোবটা পৌঁছায় না, এই কারণে কোলোনোস্কোপিতে ওটা নর্মাল আসছে। এবং মিকেলস যেহেতু আমাদের একদম টার্মিনাল আইলিয়ামে থাকে, এই কারণে এটা ইন্টারমিটেন্ট রাইট আইলিয়াক ফোসা পেইন করছে। বোঝা গেল? সবগুলা
শুধুমাত্র মিটেলসে মিলে। তো এইভাবে আর কি খুবই কনফিউজিং কোশ্চেন গুলাতে আপনাদেরকে রুল অফ এক্সক্লুশন হিসাবে খেলতে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোশ্চেন স্কিপ করে গেলাম, কারণ আমরা আসলে খুব স্লোলি আগাচ্ছি, তো সে রাত 1টা পর্যন্ত পড়ে নালে ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী 2টা কোশ্চেন একটু স্কিপ করে গেলাম। আচ্ছা, এরপরে আসি আমরা, মানে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, নিজেদের জন্য রাখছি। তারপরে আসলে হচ্ছে যে আমাদের পরবর্তী টপিক আমাদের অ্যাবডোমিনাল সাইন। তো অ্যাবডোমিনাল সাইনে আমরা ওই যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় কিছু কিছু খুবই নাম করা সাইন আছে, যেগুলো দেখেই আমরা কিছু কিছু রোগ ধরে ফেলতে পারি। এইগুলা কিন্তু জানতে চাই যে এটা কি, এই যে পাওয়া গেল পেটের মধ্যে এইটা কি, কিংবা অ্যাপেন্ডিসাইটিসের নিচের কোন সাইনটি উপস্থিত থাকিবে, এই দুইভাবে কোশ্চেন আসতে পারে। তো প্রথমটা হচ্ছে রবসিং সাইন। রবসিং সাইন্সটা মানে হচ্ছে যে আমার অ্যাপেন্ডিসাইটিস তো থাকে পেটের ডানে, অ্যাপেন্ডিক্স থাকে পেটের ডানে। তো আপনি যদি একটা রোগীর পেটের বাম পাশে জোরে চাপ দেন, তখন এই পাশে নাড়িভুড়ি সব তো ডানে চলে আসবে। তো ডানে এসে তখন এই অ্যাপেন্ডিক্সের উপর চাপ দিবে, তখন পেটে ব্যথা হবে। তার মানে একটা রোগীর পেটের বাম পাশে যদি সজোরে চাপ দেওয়া হয় এবং রোগী পেটের ডান পাশে ব্যথা পায়, ইহাকে রবসিং সাইন বলে, এবং এটা একটা অ্যাপেন্ডিসাইটিসের খুব মেজর লক্ষণ। এখানে উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে শুধু যে এটা অ্যাপেন্ডিসাইটিসেই পজিটিভ থাকে তা না, এটা রাইট আইলিয়াক ফোসার একটা বিপুল পরিমাণ রোগেই পজিটিভ থাকতে পারে। যেমন ধরেন ক্রনস ডিজিজে আসলে রবসিং সাইন পজিটিভ থাকতে পারে, তারপরে মিকাস ডায়াবেটিকুলামে পজিটিভ থাকতে পারে, তার মানে যেসব রোগ, তারপর সিলিয়াক একটা পারফোরেশন হয়ে গেছে, এখানেও পজিটিভ থাকতে পারে। মানে এইদিকে যে কোনো একটা রোগ থাকলেই তো আসলে ওরা এসে চাপ দিলেই তো ব্যথা হতে পারে, তাই না? তো আসলে এটা স্পেসিফিক না, একদম 100% স্পেসিফিক না, বাট মোস্ট কমনলি এটার জন্যই ধরা হয় রবসিং সাইন। অ্যারন সাইনটা হচ্ছে যে আমাদের যদি ম্যাকবার্নিস পয়েন্ট বরাবর খুব জোরে একটা চাপ দেওয়া হয়, তখন এই যে নার্ভের যে রেফার্ড পেইন, ওই সংক্রান্ত জটিলতার কারণে মাঝে মাঝে এপিগ্যাস্ট্রিয়ামও ব্যথা হতে পারে। মানে চাপ দিচ্ছেন রাইট লোয়ার অ্যাবডোমেনে, কিন্তু ব্যথা হয়েছে এপিগ্যাস্ট্রিয়াম, এটাকে বলে অ্যারন সাইন। এটা হচ্ছে খুবই আনকমন, কিন্তু এই যে পাস টেস্টের কাজ হচ্ছে যে এইসব আনকমন উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে রাখা প্রশ্ন ব্যাংকে, তোরা দিয়ে রাখছে, আমি আর এটা বাদ দিই না আর কি, আপনাদের গাইডে তুলে আনছি, ঠিক আছে? বাট আমি জীবনে দেখিনি অ্যারন সাইন সংক্রান্ত কোনো কোশ্চেন আসতে, এবং জীবনে কোনোদিন এই যে প্রফটা রাতে কিছু দিলাম কোনো স্যারও জিজ্ঞাসা করেনি। আচ্ছা, এরপর হচ্ছে যে ডানফিস সাইন। ডানফিস সাইনটা হচ্ছে যে কিছুই না, অ্যাপেন্ডিসাইটিসের রোগী যদি কাশি দেয়, কাশির সাথে সাথে ওই ধরেন পেটের মধ্যে শক্ত হয়ে যায়, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, নাড়ি বুড়ি এসে সব অ্যাপেন্ডিক্সে গুঁতা দেয়, তখন ব্যথা হয়। তার মানে অ্যাপেন্ডিসাইটিসের রোগী যদি কাশির সাথে সাথে রাইট লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হয়, এটাকে ডানফিস সাইন বলে। অবটুরেটর সাইনটা হচ্ছে যে আমাদের যদি এই যে অ্যাপেন্ডিক্স কারোর কারোর আমরা বলছি না যে অ্যাপেন্ডিক্স 5 ধরনের পজিশনে থাকতে পারে, রিট্রোসিকাল, তারপরে প্রি আইলিয়াল, পোস্ট আইলিয়াল। একটা থাকে অ্যাপেন্ডিক্স সিকামের পিছনের দিকে না থেকে লম্বা অ্যাপেন্ডিক্স আসলে নিচের দিকে চলে যেয়ে আমাদের এই যে পেলভিসে অবটুরেটর ইন্টারনাস মাসলটা আছে না, ওই মাসলের সাথে মাঝে মাঝে অ্যাপেন্ডিক্স লেগে থাকতে পারে, পেলভিক অ্যাপেন্ডিক্স গুলো। তো তখন কি হবে, আপনি যদি কোনো একটা কারণে অবটুরেটর ইন্টারনাস মাসলটা স্ট্রেচ করেন, কিভাবে স্ট্রেচ করতে পারেন? পাটা হচ্ছে হিপ জয়েন্টটা ফ্লেকশন করতে হবে, আর এটি ইন্টারনাল রোটেশন করতে হবে, ফ্লেকশন এবং ইন্টারনাল রোটেশন। এটা করলে ওই অবটুরেটর ইন্টারনাস মাসলটা টান খায়, আর যেহেতু ওর সাথেই অ্যাপেন্ডিক্সটা লেগে আছে, তখন পেটে ব্যথা হয়। ইহাকেই বলে অবটুরেটর সাইন। ঠিক সেরকমই যদি রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্স থাকে, সেটা আবার সোয়াস মেজর মাসলের উপর পড়ে থাকে। তো এখানে যেরকম অবটুরেটর মাসলটা স্ট্রেচ করলে ব্যথা হচ্ছে, ঠিক সেরকম রিট্রোসিকাল পজিশনের অ্যাপেন্ডিক্স যদি আমরা সোয়াস মেজর মাসল স্ট্রেচ করি, তখন ব্যথা হয়। সোয়াস মেজর মাসল আমরা কিভাবে স্ট্রেচ করতে পারি? আমরা হিপ এক্সটেনশন করি, এটাকে সোয়াস সাইন বলে। তো আমরা এই সোয়াস সাইন কিন্তু খুবই কমন, আমরা অ্যাপেন্ডিক্স যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট টপিক এমবিবিএস লেভেলে, এটা আমরা পড়ি। তো সোয়াসের সাথে না খুব কমন একটা বোয়াস সাইন আছে, দেখতে একই। আমরা ঝড়ের গতিতে পরীক্ষার সময় যখন টেনশনে থাকি, তখন সোয়াসটা বোয়াস মনে করে ফেলি। তো সোয়াস সাইনটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের সাইন, কিন্তু বোয়াস সাইনটা কিন্তু হচ্ছে যে কোলেসিস্টাইটিসের সাইন। ওই যে কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা হচ্ছিল, যে ওই শোল্ডার টিপ পেইন হয় কোলেসিস্টাইটিসে, এইটারই আর কি একটু নামধাম দিয়ে বোয়াস সাইন বলতেছে আর কি, বুঝছেন? শোল্ডার টিপ আসলে ঠিক না, এটা হচ্ছে ওই স্ক্যাপুলার একটু নিচের দিকে ব্যথাটা হয়, ঘাড়ের একটু নিচের দিকে ব্যথা করে, এটাকেই বলে বোয়াস সাইন। তো ওই সোয়াস আর বোয়াস কিন্তু মিশাই ফেলা যাবে না। আর মারফিস সাইন এ তো আসলে বাচ্চা কাচ্চা সবাই জানে,
কোলোসিস্টাইটিসের পেশেন্টের এরকম এই যে এটা তো আমাদের সাবকোস্টাল লাইন, তো রাইট সাবকোস্টাল লাইনে 9th কোস্টাল কার্টিলেজ বরাবর এরকম জোরে যে 2 হাত দিয়ে চাপ দিলে এই কোলে মানে গলব্লাডারের ফান্ডাসে চাপ পড়ে, তখন রোগীর একটা নিঃশ্বাস নিতে বলতে হয়, গলব্লাডার আরো নিচে নেমে আসে, তখন ব্যথায় রোগী কুকড়ায় ওঠে। দিস ইজ মার্ফিস সাইন। এরপরে দুইটা ইম্পর্টেন্ট সাইন আছে, সেটা হচ্ছে আপনার পেট যদি মানে ইন্ট্রাপেরিটোনিয়াম কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটি যদি রক্ত দিয়ে ভরিয়া যায়, তখন ওই রক্ত সামনের দিকে উচ্চায় উচ্চায় করে দেখা যাইতে পারে। কি হবে? এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এই যে এটা কিন্তু রোগীর নাভি, এই নাভির উপরে নিচে এরকম লাল হয়ে যেতে পারে। তো এটাকে বলে কুলেন্স সাইন। এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল হিমোরেজের লক্ষণ। তো ইন্ট্রাপেরিটোনিয়ালের ব্লিডিং হলে এখানে লাল হয়, রেট্রোপেরিটোনিয়াল ব্লিডিংও তো হইতে পারে, যেটা হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসে হয়।